বাংলাদেশের ইতিহাস, আহ, 20 শতকে কি কি হয়েছে আমাদের এই অঞ্চলে প্রধানত। আমরা ক্রমশ একটা একটা নিজস্ব সত্তা নির্মাণের জন্য সচেতন হয়ে উঠি 20 শতকের দিকে আর কি। 20 শতকে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যে ঘটনাগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। ইংরেজদের সাথে আমাদের খাতা কলম বের করে নেন, মাঝখানে তো অনেকক্ষণ অন্য কথা বললাম। লিখেন 20 শতক আর কি, 20 শতক এটা শিরোনাম লিখেন। বা এই আমাদের বিশেষ করে বাংলা মুলুকের এই অঞ্চলের 20 শতকে কি কি ঘটনা হয়েছে সেটা। 20 শতকেই দুটো বা অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তার মধ্যে একটা হচ্ছে যে ইংরেজ বিরোধী একটা সোচ্চার রাজনৈতিক সত্তা নির্মিত হতে থাকে, এবং একই সাথে এই উপমহাদেশের যে মুসলিম এবং হিন্দু যারা আছেন তাদের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন, আবার আন্তরিকতা, মহব্বত, আবার ঘৃণা, এই দুটো পাশাপাশি চলতে থাকে এই রোদ্দুর, এই মেঘে ঢাকা। প্রথম যে বিষয়টা নিয়ে সমস্যাটা হয়, বা প্রথম যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে 20 শতকের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে বঙ্গভঙ্গ। একটু শিরোনাম লিখুন, বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ দেখে আন্ডারলাইন করুন। একটু আমরা যদি এইতে দেখি, এই যে ম্যাপে দেখি, ওই সময় বাংলাটা ছিল অনেক বড়। কেমন? বঙ্গভঙ্গ আসে পরীক্ষায়। বঙ্গভঙ্গ ব্র্যাকেটে লিখতে পারেন 1905 সালে হয় বঙ্গভঙ্গ। এখন যে বাংলাদেশটা দেখছি, এটাই বাংলা ছিল তা না। এইদিকে যে এই পর্যন্ত আসাম, আবার এদিকে বিহার, এদিকে উড়িষ্যা, এই যে এই পর্যন্ত পুরোটা ছিল বাংলা মুলুক। বাংলা, বিহার এবং উড়িষ্যা তিনটা মিলে এই বাংলার মধ্যে আবার আসামও যুক্ত ছিল। এই সবগুলি মিলে বিরাট বাংলা, এবং সেখানে প্রায় 7 কোটি মানুষ, 7,40,00,000 মতো মানুষ। এখন 7 কোটি খুব কম মনে হয়, কিন্তু ওই সময় যখন যোগাযোগ ব্যবস্থা ছিল না ভালো, যখন বাস এখনকার মতো বাস ট্রাক নাই, যখন প্রধান বাহন হচ্ছে নৌকা টৌকা বা কালীভদ্রের ট্রেন, বা পায়ে চলার পথ আর কি, হাঁটার পথ, সেরকম একটা সময়ে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটারেরও উপরে, বা 6 লক্ষ 7 লক্ষ বর্গ কিলোমিটার উপরে, যে বিশাল জায়গা, এবং সেখানে 6-7 কোটি মানুষ। এত বিশাল অঞ্চলটাকে করা, মানে নিয়ন্ত্রণ করা ইংরেজদের জন্য কঠিন হয়ে যায়। ফলে ইংরেজদের মাথায় ছিল যে এটাকে কিভাবে প্রশাসনিকভাবে সুবিধাজনক একটা অবস্থায় নিয়ে আসা যায়। এবং এর আগে দুর্ভিক্ষ হয়েছে উড়িষ্যায়, দুর্ভিক্ষ হয়েছে 1866 সালের দিকে, এবং সেখানে আহ, বিপুল পরিমাণ মানুষ মারা যায় এই দুর্ভিক্ষে। এবং তখন একটা কমিটি গঠন করা হয়েছিল, এবং সেই কমিটিকে বলা হয় যে এই দুর্ভিক্ষগুলি হচ্ছে কেন। তো এখানে সম্পদের, খাদ্যশস্যের অভাব একটা কারণ ছিল, আর একটা কারণ ছিল হচ্ছে যে দুর্ভিক্ষ পীড়িত এলাকায় খাদ্যশস্য ঠিক মতো পৌঁছানোর ব্যবস্থাপনা না থাকা, প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা, যোগাযোগের অসুবিধা থাকা। সেজন্য ইংরেজদের মধ্যে অনেকদিন ধরেই একটা ভাবনা ছিল যে বিশাল বাংলাকে, বাংলা, বিহার, উড়িষ্যাকে নিয়ে যে বড় বাংলা, দেখবেন যে নবাব সিরাজউদ্দৌলাও এই যে বাংলার নবাব ছিলেন, কিন্তু তখন বিহার এবং উড়িষ্যা বাংলার অধীনে ছিল। এই জন্য সিরাজকে বলা হয়, ডায়লগে দেখবেন সিরাজউদ্দৌলা নাটকের ডায়লগ আছে, বাংলা, বিহার, উড়িষ্যার হে মহান সেনাপতি তুমি বলেছিলে, এ টাইপের দেখবেন ডায়লগ আছে। এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, এটা হচ্ছে তিনটাই হচ্ছে একসাথে ছিল। এই বিপুল বাংলা আহ, চালানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল।
এবং তখন ইংরেজদের মধ্যে ভাবনা ছিল যে বাংলাকে কিভাবে আরো ছোট করা যায়, বা প্রশাসনিকভাবে সুবিধাজনকভাবে করা যায়। এটাকে বিভক্ত করা যায়। সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে মুসলমানদের তরফ থেকে ঢাকাকে রাজধানী করে একটা আলাদা প্রদেশের দাবি ছিল অনেকদিন। সেটা কেন? একটা হচ্ছে যে ঢাকা আগে থেকে রাজধানী ছিলই। আমাদের যে ঢাকা, এই ঢাকা রাজধানী হয়েছে অনেক আগে। কলকাতা যখন গ্রাম, কলকাতা, সুতারনুটি এগুলি গ্রাম। ঠিক সেই সময় ঢাকা রাজধানী। ১৬১০ সালে ঢাকা রাজধানী হয় তখন, তাই না? সম্রাট জাহাঙ্গীরের সময়। তো এবং এটার নাম জাহাঙ্গীরনগরও করা হয়েছিল তখন। এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। তো এই যে ঢাকা রাজধানী কিন্তু ১৭০০ সালে সম্রাট আওরঙ্গজেবের সময় ভদ্রলোকের নাম মুর্শিদ কুলি খান। আ তিনি আগে ব্রাহ্মণ হিন্দু ছিল, পরবর্তীতে মুসলিম হয়েছিলেন। তার কৈশোরেই মুসলিম হয়েছিলেন এবং পরবর্তীতে খুব নিষ্ঠাবান মুসলিম হয়েছিলেন মুর্শিদ কুলি খান। এবং তাকে দায়িত্ব দেওয়া হয় এই বাংলার ১৭০০ সালে। এবং ১৭০০ সালে দায়িত্ব পাওয়ার পর সে ঢাকায় অনিরাপদ বোধ করে এবং তিনি এই যে এদিকে আছে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে গোটা বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে মুর্শিদাবাদে নিয়ে যান ১৭০৪ সালে। ১৭০০ সালে উনি আ আ আ আ সুবাদার হন বাংলার এবং ১৭০৪ সালে ৪ বছরের মাথায় তিনি মুর্শিদাবাদে বাংলার রাজধানী স্থানান্তর করে নিয়ে যান। দিল্লিতে এইসব তথ্য আসেও যে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন কে মুর্শিদ কুলি খান ১৭০০ সালে। সেই যে ঢাকা রাজধানী ঢাকা থেকে চলে যায় মুর্শিদাবাদে। এরপরে যখন ইংরেজরা ক্ষমতায় আসে তখন তারা মুর্শিদাবাদ থেকে রাজধানী স্থানান্তর করে নিয়ে যায় কলকাতাতে যে এইখানে। এবং ১৯১২ সালে কলকাতায় ছিল ১৯১২ সাল পর্যন্ত কলকাতায় ছিল ভারতবর্ষের রাজধানী। তো এই অবস্থায় আ আ ঢাকা পিছিয়ে পড়তে থাকে এবং পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ নিপীড়িত হইতে পিছিয়ে প্রান্তিক হইতে থাকে অধিকতর। সেজন্য পূর্ব বাংলার আ আ মুসলিম হিন্দু ২ গ্রুপই ছিল। পূর্ব বাংলার জনসংখ্যা প্রায় ৩ কোটির মতো ছিল। ৩ কোটির মধ্যে ১,৮০,০০,০০০ মুসলিম এবং ১,২০,০০,০০০ এর মতো হিন্দু। তার মানে হচ্ছে খুব বেশি না হয়তো ১৮-২০ বা ১৭-২০ এরকম। ৪০% ৬০% এরকম। খুব বেশি কম বেশি নয়। এখন ৯২% বা ৯০% মুসলিম, ৮% বা ৯% হিন্দু। তখন উম 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 ৫০-৬০% মুসলিম ছিল, ৬০% এর কাছাকাছি। হিন্দু জনসংখ্যা ৪০% এর কাছাকাছি ছিল। তো এই পূর্ব বাংলা কে এবং আসামকে নিয়ে আলাদা রাজধানী আলাদা প্রদেশ করবার কথা মুসলিম নেতৃবৃন্দ বলতে থাকে যেন ঢাকা শহরের শ্রীবৃদ্ধি হয় এবং আ উম উম আ একই সাথে পূর্ব বাংলার মানুষেরা যেন উপকৃত হয়। তাহলে দুটো ব্যাপার। একটা হচ্ছে নিজেদের প্রশাসনিক সুবিধা ইংরেজদের এটা একটা মাথায় রাখার ব্যাপার। ২ নম্বর হলো পূর্ব বাংলার মুসলিমদের দীর্ঘদিনের দাবি এবং সেই মুসলিমের দাবি কারা? নবাব সলিমুল্লাহ, নবাব স্যার সলিমুল্লাহ তাদের। এবং এদের প্রেক্ষিতে ১৯০৫ সালে বাংলা ২ ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়। তখন বড় লাট ছিলেন লর্ড নাথানিয়েল কার্জন, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল আছে। লর্ড কার্জন ছিলেন বড় লাট তখন। এবং তিনি এই বাংলা আ ব ব কে ২ ভাগ একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আ তার সাথে বিহার এবং উড়িষ্যা এরা, আরেকটা হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম। এই বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালের ১৬ অক্টোবর। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ হয়। এবং এটাতে মুসলিম জনগণরা খুবই খুশি হয়। কেমন? মুসলিমেরা খুবই আনন্দিত হয়। এটার মাধ্যমে অনেকগুলি সুবিধা পাওয়ার সম্ভাবনা তাদের সামনে তৈরি হয়। একটা হচ্ছে যে ঢাকা রাজধানী হলো। তাদের সব শিক্ষা-দীক্ষা সবকিছুর জন্য যেতে হতো কলকাতায়। তাদের পড়াশোনার জন্য যেতে হতো কলকাতা। আমাদের জীবনানন্দ দাশ কলকাতায় পড়াতে গিয়েছিলেন, তাই না? কারণ রাজধানী এখন যেমন চিটাগং এর লোক ঢাকায় আসে বা পঞ্চগড়ের লোক ঢাকায় আসে যেসব কারণে, একই কারণে তখন এই যে সিলেটের লোককেও কলকাতাতে যেতে হতো তখন। রাজধানীতে যাওয়া আরকি। এবং আমাদের অনেক বড় কবি সাহিত্যিক যারা দেশভাগের আগের মানুষ তারা দেখবেন রাজধানী হিসেবে কলকাতাতে গিয়েছে। তো এই যে উম 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 আ আ আ কলকাতায় সব উন্নতিটা হয়েছিল, ঢাকা পিছিয়ে পড়েছিল। রাজধানী যখন ঢাকা হলো, তখন একটা সম্ভাবনা তৈরি হলো যে ঢাকা সমৃদ্ধ হবে। আ
অফিস আদালত সব ঢাকায় প্রতিষ্ঠিত হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ঢাকায় প্রতিষ্ঠিত হবে। ফলে ঢাকাকে কেন্দ্র করে একটা ইকোনমিক অর্থনৈতিক প্রাণ সঞ্চার হবে ঢাকা কেন্দ্র করে। সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আহ, উম, আহ, 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 আমাদের এই পূর্ব বাংলা ছিল হচ্ছে পাট শিল্পের জন্য বিখ্যাত। সেই পাট কল গুলি আবার নতুন করে হয়তো চালু হবে সেটা, এবং একই সাথে ঢাকা বা পূর্ব বাংলায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে নতুন প্রদেশ হওয়ার কারণে। এবং একই সাথে এই যে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী যারা, তারা আবার এসব কারণে তাদের প্রবল দাবি, এবং তাদের প্রবল দাবির প্রেক্ষিতে বঙ্গভঙ্গ করা হয়। পূর্ব বাংলার মানুষেরা এটাতে খুবই খুশি হলেন বটে, কিন্তু পশ্চিম বাংলার যারা মানুষ আছেন তারা ক্ষুব্ধ হলেন। বিশেষ করে পশ্চিম বাংলার যারা বর্ণ হিন্দু মানে প্রভাবশালী হিন্দু, যারা উকিল, লেখক, তাদের ব্যাপ্তিগ্রস্ত হলো। যেমন ধরেন রবীন্দ্রনাথ ক্ষুব্ধ হলেন। রবীন্দ্রনাথ এমনি বড় কবি, আমাদের খুবই প্রিয়ভাজন, আমাদের প্রাণের কাছের মানুষ। কিন্তু একই সাথে কথা ভুলে গেলে চলবে না যে উনি জমিদারও ছিলেন, তাই না? এবং ওনার জমিদারির একটা বড় অংশ পূর্ব বাংলায়। যখন পূর্ব বাংলা আলাদা হয়ে গেল, তার মানে তার জমিদারিও বিচ্ছিন্ন হয়ে গেল। এবং তিনি এই যে বঙ্গভঙ্গের প্রবল বিরোধী হলেন। বা এরকম পশ্চিম বাংলা যারা অগ্রসর মানুষেরা যারা আছে, তারা সবাই প্রবলভাবে এটার বিরুদ্ধে থাকেন। রবীন্দ্রনাথ গান লিখলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই বাংলা যেটা আমাদের এখন জাতীয় সঙ্গীত, এটা লেখা হয়েছে তো মূলত বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা, বঙ্গভঙ্গ বিপক্ষে লেখা হয়েছিল তখন। কিন্তু গানটাতে আমাদের প্রকৃতির কথা আছে, সেজন্য আমরা এটাকে গ্রহণ করেছি আমাদের নিজেদের সঙ্গীত হিসেবে, সেটা ঠিকই আছে। কিন্তু এই গানটা লেখা হয়েছিল আমাদের যে বঙ্গভঙ্গের জন্য আমাদের যে চাওয়া, সেই চাওয়ার আহ, প্রতিকূলে, সেই চাওয়ার বিপরীতে এই গানটা লেখা হয়েছে। কিংবা ওই সময় শুধু রবীন্দ্রনাথ তো মানে কবিতা দিয়ে বিরোধিতা করলেন, গান দিয়ে যেমন, কিন্তু যারা বাকি যারা ওই অঞ্চলের মানুষ বা সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনশক্তি, তারা এটাকে একেবারেই মানতে চাইলেন না, এবং রীতিমতো সহিংস আন্দোলনও শুরু করলেন অনেকে। এবং একটা আন্দোলন গড়ে উঠলো, আমরা সবাই জানি, স্বদেশী আন্দোলন। সেই স্বদেশী আন্দোলনও গড়ে ওঠে মূলত বঙ্গভঙ্গকে কেন্দ্র করেই, বঙ্গভঙ্গের বিরোধিতা করতে গিয়ে। যেহেতু ইংরেজরা মুসলিমদের এই দাবি মেনে নিল, বা ইংরেজরাও চাইলো যে এটা হোক, ফলে ইংরেজদের বিরুদ্ধে তারা দীপ্ত আন্দোলন গড়ে তুলতো। যখন ইংরেজদের বিরুদ্ধে হিন্দুদের বিপুল পরিমাণ আন্দোলন গড়ে উঠলো, তখন মুসলিমরা চিন্তা করলেন যে আমরা যাই পাই সেটার ব্যাপারে তাদের একটা আপত্তি। তাদের মনে হলো এটা আর কি, পূর্ব বাংলার মুসলিমদের মনে হলো। এবং ওই সময় গোটা ভারত জুড়ে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। আমি গত ক্লাসে বলেছি কিনা, নইলে একটু তথ্য লিখে রাখেন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। একজন ইংরেজ নাগরিক, ইংরেজ মানে ভদ্রলোক স্কটিশ আসলে, তো ইংরেজ হয়েই এখানে সিভিল, আপনারা যেমন সিভিল সার্ভিস পরীক্ষা দেবেন, এরকম সিভিল সার্ভিসে চাকরি করতো, এবং অবসরে যাওয়ার পর তিনি ভারতীয়দের জন্য একটা রাজনৈতিক দল খোলেন। সেই ভদ্রলোকের নাম হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম, তার নেতৃত্বে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটার জন্ম হয় 1885 সালে। এই সালটা খুব গুরুত্বপূর্ণ। তখন উমেশ চন্দ্র ভট্টাচার্য, দাদাভাই নওরোজি, এরকম আরো অনেকেই ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় 1885 সালে। এটা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত উপমহাদেশের জনগণের স্বাধীনতা বা তাদের অধিকারের জন্য একটা দল গঠন হচ্ছে, এবং সেটা এই উপমহাদেশের লোকদের দ্বারা গঠিত হচ্ছে না, এটা গঠিত হচ্ছে একজন ইংরেজদের দ্বারা, অ্যালান অক্টোভিয়ান হিউমের দ্বারা। ভদ্রলোক আমলা ছিলেন, উদ্ভিদ তত্ত্ববিদ ছিলেন। তো তার নেতৃত্ব কেন গড়ে উঠছে? কারণ হচ্ছে যে তিনি যে খুব আমাদের কথা চিন্তা করে দলটাকে গড়ে তুলছেন তা না। হ্যাঁ, ভারতীয়দের প্রতি তার কিছু অনুরাগ আছে, কথা সত্য, কারণ দীর্ঘদিন এখানে চাকরি করেছে, ফলে ভারতীয়দের অনুরাগ আছে ঠিক, কিন্তু তার আসল অনুরাগ ইংরেজদের প্রতি। তিনি 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন ওই বিদ্রোহ কাছ থেকে দেখেছিলেন, এবং প্রশাসনিক দায়িত্বে থাকার কারণে অনেক করার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছিলেন। এবং ওই বিপুল বিদ্রোহের পর তার উপলব্ধি হয় যে ভারত উপমহাদেশের
যদি তাদের একটা রাজনৈতিক দল না থাকে যাদের সাথে সরকার আলাপ করবে, জনগণের তরফ থেকে যদি কোনো প্রতিনিধি, একদম স্বীকৃত কোনো প্রতিনিধি না থাকে, পলিটিক্যাল যদি গ্রুপ না থাকে, পলিটিক্যাল আইডেন্টিটি না থাকে, তাহলে সারা দেশে বিশৃঙ্খল অবস্থা থাকবে এবং তাদের যেকোনো জায়গা থেকেই বিদ্রোহ তৈরি হতে পারে। ফলে বিদ্রোহ ঠেকানোর উপায় কি? তাদের তরফ থেকে একটা প্রতিনিধিত্বকারী দল থাকবে যাদের সাথে সরকার আলাপ করবে সরাসরি, বা তাদেরকে ম্যানেজ করে রাখলেই গোটা দেশকে ম্যানেজ করা যাবে। সরকার যখন ভারতীয়দের ডিল করতো, সরকার বুঝতো না যে ভারতীয়দের মনস্তত্ত্বটা কি, কিন্তু ভারতীয় রাজনীতিবিদরা তো বুঝবে যে ভারতীয় নাগরিকদের মনস্তত্ত্ব কি। ফলে ভারতীয় রাজনীতিকদেরকে নিয়ে একজন ইংরেজ একটা দল করলো যেন ভারতীয়দের মনস্তত্ত্ব বুঝতে পারে তারা, এবং তারা ইংরেজদের সাথে ডিল করতে পারে, ইংরেজদের সাথে আলাপ করতে পারে, এবং ভারতীয়রা যেন আচমকা ইংরেজদের প্রতি ক্ষুব্ধ না হয়। ফলে এটা, এই কংগ্রেস দলটাকে খোলা ভারতে ইংরেজ আধিপত্য অধিকতর পোক্ত করার প্রক্রিয়ার অংশ, শুধু ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠা করা উদ্দেশ্য নয়। কিন্তু অ্যালান অক্টোভিয়ান হিউম সে ইংরেজ অনুরাগী মানুষ ছিলেন এবং এখানে অনেকদিন চাকরি করেছেন বিধায় ভারতীয়দের প্রতিও তার এক ধরনের প্রীতি ছিল, এবং সে চাইতো যে ইংরেজরা যেন নির্বিঘ্নে এখানে রাজত্ব করতে পারে, আবার একই সাথে এই অঞ্চলের মানুষদের অধিকার নিয়েও যেন এখানকার মানুষদের প্রতিনিধিরা ইংরেজদের সাথে সৌহার্দ্যমূলক আলাপে অংশগ্রহণ করতে পারে। এরকম একটা চিন্তা থেকে 1885 সালে অ্যালান অক্টোভিয়ান হিউম, একটা স্কটিশ ইংরেজ, সে এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং ওনার সাথে আরো ভারতীয় দাদা ভাই নরুজি, উমিচরণ মুখোপাধ্যায় সহ আরো অনেক কিছু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরকম আরো অনেক ভারতীয়রা ছিলেন, কিন্তু মূলত নেতৃত্ব দেন তিনি। মুসলিমদেরও এখানে ডাকা হয় কংগ্রেসে, কিন্তু মুসলিমরা এটাতে যেতে আগ্রহী ছিল। খুব কম মুসলিমই এখানে গিয়েছেন। মুসলিমদের মধ্যে খুব প্রথম থেকে এটার ব্যাপারে আগ্রহী ছিল না, এবং মুসলিমদের একজন নেতা ছিলেন, আপনি নাম শুনে থাকবেন, স্যার সৈয়দ আহমেদ। তিনি এইটাকে করেন, এটাতে আপত্তি করেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে মূলত ইংরেজদের পারপাস সার্ভ করবার জন্য। সেখানে সাথে হিন্দুরাও যুক্ত হয়েছে বটে, কিন্তু মুসলিমদের এটার সাথে যুক্ত হওয়া উচিত হবে না। তারপরেও কিছু মুসলিম গিয়েছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষই কংগ্রেসে মুসলিমেরা যায়নি। এদিকে যখন বঙ্গভঙ্গ হলো তখন মুসলিমরা অবাক হয়ে দেখলেন যে কংগ্রেস নেপথ্যে থেকে বঙ্গভঙ্গ বিরোধী যারা আছে তাদের পক্ষে ভূমিকা রাখছে, এবং মুসলিমরা তখন অসহায়। ইংরেজদের সাথে তাদের ডিল করবার জন্য তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। ব্যক্তি সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহরা আছেন, কিন্তু ইংরেজদের সাথে ডিল করবার জন্য তাদের কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নাই। ফলে ইংরেজরা বঙ্গভঙ্গ রাখবে কিনা তা নিয়ে দ্বিধায় পড়ে গেল, এবং সেই সময় মুসলিমেরা তাদের একটা রাজনৈতিক শক্তি নির্মাণ করবার জন্য একটা রাজনৈতিক দল গঠন করলো 1906 সালে। আমরা সবাই জানি এটা ইন্ডিয়ান মুসলিম লীগ বা নিখিল অল ইন্ডিয়ান মুসলিম লীগ বা নিখিল ভারত মুসলিম লীগ। এটা প্রতিষ্ঠিত হয় 1906 সালে। আপনি শিরোনাম লিখতে পারেন মুসলিম লীগ। এই মুসলিম লীগটা গুরুত্বপূর্ণ, কারণ এই মুসলিম লীগই ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল। এই মুসলিম লীগই ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দল। এই মুসলিম লীগই ছিল শেরে বাংলাকে ফজলুল হকের দল। এই মুসলিম লীগই ছিল খাজা নাজিমুদ্দিনের দল। এই মুসলিম লীগই ছিল মোহাম্মদ আলী জিন্নার দল। এই মুসলিম লীগই ছিল এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, তার বাবা ফজলুল কাদের চৌধুরী, তার দল। এরা সব মুসলিম লীগের প্রোডাক্ট সব, এবং এই মুসলিম লীগ থেকেই আজকের বাংলাদেশে যে শাসন দল আওয়ামী লীগ তার জন্ম হয়েছে। আওয়ামী লীগের আদি দল হচ্ছে মুসলিম লীগ, যেটার জন্ম হয়েছে 1906 সালে। এবং এই যে এবং মুসলিম লীগ জন্ম হওয়ার সুযোগ তৈরি হলো কেন? কারণ ভারতে আরেকটা দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা অ্যালান অক্টোভিয়ান হিউম তৈরি করেছিলেন, এবং সেখানে মুসলিমদের অংশগ্রহণ খুবই কম ছিল, বা ছিল না বললেই চলে। নিষেধ করেছিল কে? যার কথা বলেছে স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমদ খান সম্পর্কে আমি বিস্তারিত করতে বলি। এই উপমহাদেশে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার বিপুল ভূমিকা আছে। আপনারা এখন একটা সেরা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেন, ভারতের খুব নাম করা বিশ্ববিদ্যালয়, আলিগড় ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এটা প্রথম আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল
1876 সালে, কেমন? 1876 সালে এটা আসে কখনো, কখনো প্রিলিমিনারি পরীক্ষায়। স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে কতগুলি মুসলিম লিডার যারা আ মুসলিমদের পিছিয়ে পড়া মুসলিমদের শিক্ষা বিস্তারে বিপুল ভূমিকা রেখেছে। স্যার সৈয়দ আহমেদ, সৈয়দ আমির আলী, নবাব আব্দুল লতিফ তারা। তো 1876 সালে ১ম এ তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন এবং এটাই পরবর্তীতে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত পরিণত হয়। আমি বছর ২-৩ আগে আমি দিল্লি সফরে গিয়েছিলাম। তো কলকাতা থেকে যখন দিল্লিতে যাচ্ছিলাম ট্রেনে, ভারতের ট্রেনে ঘুরে আরাম। আ ট্রেনগুলি পুরো বাড়ির মতো আরকি। মানে আপনার কয়েকদিনের জীবন। কলকাতা থেকে আ আ দিল্লির ট্রেনে উঠলাম। কতক্ষণ লাগবে বলে? বেশিক্ষণ না, ৩৬ ঘন্টা আরকি। দিল্লি থেকে গেলাম ব্যাঙ্গালোর। ওখানে আরো কম ৪২ ঘন্টা। তো একটা ট্রেনে পাশাপাশি মুখোমুখি যদি ৪২ ঘন্টা কয়েকজন যাত্রী একই কম্পাউন্ডে থাকে, পরস্পর বন্ধুর মতো হয়ে যায় আরকি। আত্মীয়তার মতো হৃদ্যতা তৈরি হয়। তাদের অনেকের স্মৃতি এখনো আমার মানে মনে উজ্জ্বল হয়ে আছে। তো যখন কলকাতা থেকে দিল্লিতে যাচ্ছিলাম পথে ওই যে আলীগড় বা এই অঞ্চল থেকে কিছু যাত্রী, তো তাদের মধ্যে একজন পরিচয় হলো। মুসলিম ছিলেন, হিন্দু ছিলেন না। তো সেখানে আলীগড় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক আলাপ হলো। তার এক মহিলা আছে, তার বাচ্চা আছে। তার স্বপ্ন তার বাচ্চাকে আলীগড় ইউনিভার্সিটিতে পড়াবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আলীগড় ইউনিভার্সিটি তৎকালীন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৎকালীন পিছিয়ে পড়া মুসলিমদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিপুল ভূমিকা রেখেছিল। এবং স্যার সৈয়দ আহমদ একটা উর্দু পত্রিকাও প্রকাশ করেছিল। আখলাক, তাহজিবুল আখলাক নামে। তাহজিব-উল আখলাক স্যার সৈয়দ আহমদের প্রকাশিত উর্দু পত্রিকা। তো আমি স্যার সৈয়দ আহমদ সম্পর্কে পড়তে বলি, আরো ২ টো নাম বললাম। একজন নবাব আব্দুল লতিফ, আরেকজন সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী একটা বই লিখেছেন যে বইটার নাম অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসছে। বইটা হচ্ছে 'দ্য স্পিরিট অফ ইসলাম'। 'দ্য স্পিরিট অফ ইসলাম' লিখেছেন সৈয়দ আমির আলী। আ আ মুসলিম শিক্ষা বিস্তারে তার বিপুল ভূমিকা আছে। নবাব আব্দুল লতিফ মুসলিম শিক্ষা বিস্তারে বিপুল ভূমিকা আছে। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম শিক্ষা বিস্তারে বিপুল ভূমিকা আছে। যাই হোক, এইসব নেতৃবৃন্দ আ তাদের মধ্যে আগে থেকেই চেষ্টা ছিল একটা স্বতন্ত্র আ মুসলিমদের জন্য স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা। আ আ মুসলিমদের জন্য ১ম একটা প্রতিষ্ঠান গড়ে তুলবার উদ্যোগ নেওয়া হয়েছিল সিপাহী বিদ্রোহের কাছাকাছি সময়ে ১৮৫৬ সালে। এটার নাম ছিল মোহামেডান অ্যাসোসিয়েশন। মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটা ১ম সংগঠন ১৮০০ এটাই মুসলিমদের জন্য ১ম সংগঠন। নামটা লক্ষ্য করে দেখবেন যে মোহামেডান নাম। কারণ ইংরেজরা মুসলমানদেরকে মুসলিম না বলে মোহামেডান করত। দুষ্টু ইংরেজরা। মোহামেডান মানে মুহাম্মাদের অনুসারী আরকি। তারা মনে করত যে ইসলাম হচ্ছে মুহাম্মাদের তৈরি করা ধর্ম এবং তার যারা অনুসারী তারা হচ্ছে মোহামেডান। মোহামেডান মানে মুহাম্মাদের অনুসারী। আমাদের দেশে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এগুলি সব মুসলিমদের নিয়ে গড়ে উঠেছিল ১ম এ। তো যাই হোক, ১ম মুসলিমদের একটা সংগঠন গড়ে উঠেছিল ১৮৫৬ সালে মোহামেডান অ্যাসোসিয়েশন নামে। প্রিলির জন্য দরকারি এটা। এর পরবর্তীতে নবাব আব্দুল লতিফরা একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিল। মোহামেডান লিটারেরি সোসাইটি ১৮৬৩ সালে। নবাব আব্দুল লতিফের কথা বললাম। এদের সম্পর্কে জানতে হবে প্রিলিতে বা বিভিন্ন পরীক্ষায় আসে কিন্তু। ৩ জনের কথা বলেছি। স্যার সৈয়দ আহমেদ, আ উম আ মা তারপরে হচ্ছে সৈয়দ আমির আলী এবং নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন ১৮৬৩ সালে। নাম মোহামেডান লিটারেরি সোসাইটি। মোহামেডান লিটারেরি সোসাইটি এবং এরপরে এরও প্রায় ৩০ বছর পর ১৮৯৩ সালে নবাব আব্দুল লতিফ গড়ে তুলেছিলেন হচ্ছে আ উম আ আ উম উম আ উম আ উম আ এরপরে এই ১৮৯৩ সালে আব্দুল লতিফ মারা যান। কিন্তু তিনি গড়ে তুলেছিলেন ১৮৬৩ সালে। আর মধ্যবর্তী সময়ে সৈয়দ আমির আলী গড়ে তুলেছিলেন হচ্ছে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন। সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন ১৮৭৭ সালে। তাহলে মুসলিমদের ১ম সংগঠন হচ্ছে মোহামেডান অ্যাসোসিয়েশন। এটা ১৮৫৬ সালে গড়ে ওঠে। ২য় সংগঠন হচ্ছে নবাব আব্দুল লতিফের মোহামেডান লিটারেরি সোসাইটি ১৮৬৩ সালে গড়ে ওঠে।
তৃতীয় প্রতিষ্ঠান হচ্ছে সৈয়দ আমির আলী প্রতিষ্ঠা করেন সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন 1875 সালে। তাইলে এই যে নামগুলি এবং এই প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ প্রিলি-ট্রিলিতে আসে। এবং ওই পরবর্তী সময়ে ওই যে বা সমসাময়িক সময়ে সৈয়দ আহমেদ খান বা স্যার সৈয়দ আহমেদ উনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পদক্ষেপ নেন। এছাড়া উনি আর স্যার সৈয়দ আহমদ খান 1886 সালে মুসলিমদের শিক্ষা বিস্তারে একটা জোট গড়ে তুলেছিলেন অল ইন্ডিয়ান মুসলিম এডুকেশন কনফারেন্স। স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বে গড়ে ওঠে অল ইন্ডিয়ান মোহামেডান এডুকেশন কনফারেন্স। অল ইন্ডিয়ান মোহামেডান এডুকেশন কনফারেন্স 1886 সালে। আচ্ছা, তাহলে এগুলি সবগুলি দেখেন রাজনৈতিক এবং শিক্ষা কেন্দ্রিক আন্দোলন। না মানে সামাজিক এবং শিক্ষা কেন্দ্রিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন না। যে কারণে পরবর্তীতে মুসলিম লীগের মতো রাজনৈতিক প্রতিষ্ঠা করবার প্রয়োজন হয়েছে। কারণ মুসলিমদের আগে যে সংগঠনগুলি গড়ে উঠেছিল সব সাহিত্য কেন্দ্রিক বা শিক্ষা বিস্তারের জন্য। এর মধ্যে হিন্দু মুসলিম আরেকটা জায়গায় বিরোধ হয় 1900 সালের দিকে। সেই বিরোধটা হয় হলো যে কেন মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজন হলো আরকি সেই প্রেক্ষাপটটা বলতে চাই। একটা বঙ্গভঙ্গ মুসলমানদের দাবি থাকা সত্ত্বেও এটাই হিন্দুদের বিরোধিতা করা। আরেকটা হচ্ছে 1900 সালে ইংরেজ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে সরকারি কাজে যে লেখালেখি হবে, সেই লেখালেখি হবে হচ্ছে দেবনাগরী লিপিতে। হিন্দি আর উর্দু কিন্তু ভাষার বিপুল মিল আছে। হিন্দি ভাষা আর উর্দু ভাষা প্রায় मैं तुमको जरूर प्यार करूंगा এটা হিন্দিতেও তাই উর্দুতেও তাই। কিন্তু দুজনের বর্ণমালা আলাদা। কথায় এক কিন্তু বর্ণমালা আলাদা। যেটা হিন্দি ব্যবহার করে হচ্ছে দেবনাগরী বর্ণমালা আর উর্দু ব্যবহার করে হলো আরবি বর্ণমালা। দুজনের বর্ণমালা আলাদা। উর্দু বর্ণমালা এবং হিন্দি মালা। তো 1900 সালে একটা সিদ্ধান্ত হয় যে সরকারি কাজে হিন্দি বর্ণমালা যেটা আছে দেবনাগরী বর্ণমালা সেটা ব্যবহার করা হবে। তখন মুসলমানেরা ক্ষুব্ধ হয়। মুসলমানরা বলে যে না তাহলে আমাদের উর্দু বর্ণমালা কি হবে? আমাদের বাচ্চারা তো উর্দু বর্ণমালায় পড়ে। তারা দেবনাগরী বর্ণমালায় লিখতে পারবে না। ফলে শিক্ষা দীক্ষায় এমনিই পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী, এমনিতেই চাকরি বাকরি, এমনিতেই উচ্চতর শিক্ষায় তারা নাই। এই অবস্থায় যদি তাদের যে বর্ণমালায় পড়া শিখেছে সেই বর্ণমালায় যদি তারা সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার সুযোগ না পায় তাহলে তারা আরো পিছিয়ে পড়বে আর কি। এবং তারা এটার এই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে এবং একটা সমিতি গঠন করে উর্দু রক্ষা সমিতি আর কি। এবং উর্দু ভাষা রক্ষা করার সমিতি তারা গঠন করে এবং আমাদের যারা মুসলিম নেতা, আমাদের এই অঞ্চলের মুসলিম নেতা তখন কিন্তু লড়াই করেছে উর্দুর জন্য। আমরাও যদি শুধু 1900 সালে না 1910, 20, 30, 40 এই সময় যদি আমরা দেখি যে উপমহাদেশে ভাষা বিতর্ক লিখে সার্চ দিবেন, ভারত উপমহাদেশে ভাষা বিতর্ক লিখে সার্চ দিলে দেখবেন যে মুসলিম হিন্দুদের মধ্যে প্রধানত হিন্দি এবং উর্দু ভাষা নিয়ে দুই পক্ষের বিতর্ক হয়েছে। মুসলমানেরা 47-এর দেশভাগের আগ পর্যন্ত কিন্তু উর্দু ভাষার পক্ষে তাদের লড়াই ছিল। আমরা এখন যে উর্দু ভাষার বিরুদ্ধে বলি সেটা 52 ভাষা আন্দোলনের তিক্ত অভিজ্ঞতার পরের অভিজ্ঞতা। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমাদের নেতৃবৃন্দুর বিপুল পরিমাণ পক্ষ অবলম্বন ছিল হচ্ছে উর্দুর প্রতি। বঙ্গবন্ধু ফ্লুয়েন্ট উর্দুতে কথা বলতে পারতেন, লিখতে পারতেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী তো উর্দুই ভালো জানতেন বাংলার চেয়ে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী উর্দু বাংলার চেয়েও ভালো জানতেন এবং কথা বলতেন ইংরেজি আর উর্দুতে। বাংলা বললেও মাঝে মাঝে তাকে অনুবাদ করে বুঝাইতে হইতো যে বাংলায় কি বলা। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী, তার আত্মজীবনীতে অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন যে সোহরাওয়ার্দী তো স্যার করে বলতেন, সোহরাওয়ার্দী স্যার তার কাছে রাজনীতি শিখেছে। তো সোহরাওয়ার্দী স্যারকে বাংলা বললে সেটা আবার খুব ভালো হইতো যদি উর্দুতে ওনাকে অনুবাদ করে শোনাতে আমাকে। তাহলে আমাদের যে উর্দুর প্রতি বিরাগ এবং ঘৃণা এটা 52 পরবর্তীতে আমাদের মনে তৈরি হওয়া ঘৃণা, কিন্তু একসময় উর্দুর প্রতি আমাদের প্রিয়তা ছিল। আমাদের দেশে বিপুল পরিমাণ মানুষ এখনো উর্দু জানে। আপনার দাদা নানাদের খোঁজ নিয়ে দেখেন অনেকেই উর্দু ভালো জানে। এবং আমরা ব্রিটিশদের সময় যে আন্দোলন হয়েছে ভাষা কেন্দ্রিক, সেই সময়ে মুসলিমদের আন্দোলন উর্দুর পক্ষে ছিল। তখন বাংলা না হিন্দি, বাংলা না উর্দু বিতর্ক হয়নি কখনো। ইংরেজদের পুরো আমলে
আলোচনার বিষয়বস্তু হিসেবে বাংলা ছিলই না, মানে ভাষা বিতর্কের বিষয়বস্তু হিসেবে বাংলা ছিল না, বা মারাঠি বা গুজরাটি এগুলি ছিল না। প্রধান ভাষা বিতর্ক ছিল হিন্দি হবে ভারতের রাষ্ট্রভাষা না উর্দু হবে ভারতের রাষ্ট্রভাষা, সেটা নিয়ে বিতর্ক ছিল। এইটা বুঝতে হবে। এবং সেইখানে মুসলিম হিসেবে সেটা পশ্চিম পাকিস্তানের মুসলিম হোক আর পূর্ব পাকিস্তানের মুসলিম হোক, এদের সকলের সম্মিলিত অবস্থান ছিল উর্দুর পক্ষে। ফলে আমাদের বাংলা ভাষার জন্য যে লড়াই যত দিনের, উর্দুর জন্য লড়াই তার চেয়ে অনেক বেশি দিনের, আমরা ইতিহাসটা জানি। যাই হোক, এবং আমরা তো উর্দু রক্ষা সমিতিও গঠন করেছিলাম, এই বাংলাতেই গঠন করেছিলাম ১৯০২ সালে, ১৯০০ সালের দিকে। এবং সত্যি সত্যি ১৯০২ সালে কিন্তু দেবনাগরী লিপির পাশাপাশি, হিন্দি লিপির পাশাপাশি উর্দু লিপিকেও ভারতের সরকারি কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন ১৯৪৭ সালে বলা হয়েছিল ১৯৪৮ সালে বলা হয়েছিল উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আমরা এটার প্রতিবাদ করে বলেছিলাম বাংলাও হইতে হবে, এবং ১৯৫৬ সালে তা মেনে নেওয়া হয়েছিল। ঠিক তেমনি যখন ১৯০০ সালে ইংরেজরা বলল যে হিন্দি আহ, লিপি, দেবনাগরী লিপি হবে হচ্ছে সরকারি কাজে ব্যবহৃত হবে, তখন আমরা বলছিলাম না, সাথে উর্দু হইতে হবে। এবং আমাদের দাবি ২ বছর পর ১৯০২ সালে মেনে নেওয়া হয়েছিল। ফলে আমি পুনর্বার বলছি যে উর্দুর পক্ষে কিন্তু আমাদের আন্দোলন ছিল, আমরা এই কথাটা জানি না। এবং ভারতীয় উপমহাদেশে উর্দু খুব শক্তিশালী এবং খুবই প্রভাবশালী একটা ভাষা। ৫২ সালে তাদের সাথে আমাদের কিছু তিক্ততার কারণে আমরা উর্দুকে ঘৃণা করি না বুঝে। উর্দু একটা খুব মিষ্টি ভাষা। ৫২ সালের আমাদের গুলি করার দায় যদি তা কারো থেকে থাকে, সেটা সরকারের দায়। সেটা মোহাম্মদ আলী জিন্নাহরও না। অনেকে বলে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল, যেটা এই হলের নাম ছিল আগে মোহাম্মদ আলী জিন্নাহ হল। তো সেই জিন্নাহ হল নাম কেটে না, এটার নাম ছিল আল্লামা ইকবাল হল। আর যেটা মাস্টারদা সূর্য সেন হল, এইটার নাম ছিল মোহাম্মদ আলী জিন্নাহ হল। তো মোহাম্মদ আলী জিন্নাহ হল নাম কেটে দিছে। তো জিজ্ঞেস করা হয় কেন? বলে যে ৫২ সালে যে সে আমাদের অনেক ভাইকে গুলি করে মারার নির্দেশ দিয়েছে। আমি চিন্তা করি, আহারে কি ইতিহাসের জ্ঞান! জিন্নাহ তো অবশ্যই ৫২ সালে গুলি করে মারার নির্দেশ দিয়েছে। কারণ সে মারা গেছে, নিজে যেহেতু মারা গেছে ১৯৪৮ সালে, ফলে অবশ্যই ৫২ সালে খুনের পিছনে তার ভূমিকা ছিল। ১৯৪৮ সালে জিন্নাহ মারা গেছে। তো সে ৫২ সালে কেমনে গুলির নির্দেশ দিবে? তারপরে এই যে কি সার্জেন্ট জহুরুল হক সবচেয়ে বড় প্রতিভাধর কবি এবং দার্শনিকদের অন্যতম মনে করা হয় আল্লামা ইকবাল। তার নামে আল্লামা ইকবাল হল আছে। সেটাকে বাদ দিয়ে আমরা লিখেছি সার্জন জহুরুল হক হল। সার্জন জহুরুল হক হলো গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে নিয়ে আরেকটা হল করা যেতে পারে। কিন্তু ইকবালকে বাদ দেওয়ার পেছনে কারণটা কি? মানে আমি যখন জিজ্ঞেস করি যে কেন ইকবালকে বাদ দেওয়া হলো কেন? বলছে স্যার বাদ দেওয়া তো উচিতই। কারণ ৫২ সালে এবং ৭১ সালে তার যে ভূমিকা, এটা খুবই দুঃখজনক। আমি চিন্তা করি, আহারে! ৫২ তেও ভূমিকা রেখেছে, আবার ৭১ এও রেখেছে আল্লামা ইকবাল। এবং অবশ্যই সে তা রাখতে পারার কথা। কারণ মারা গেছে ১৯৩৮ সালে। ১৯৩৮ সালে যেহেতু মারা গেছে, তার ৫২ তে এবং ৭১ এ ভূমিকা রাখার কথা। হ্যাঁ, উনি মারা গেছে যখন পাকিস্তানও প্রতিষ্ঠিত হয়নি। তখন পাকিস্তানও প্রতিষ্ঠা হওয়ার প্রায় ১০ বছরের কাছাকাছি আগে মারা গেছেন। উনি মারা গেছেন ভারতের নাগরিক হিসেবে। আল্লামা ইকবালের মতো বড় দার্শনিককে আমরা বাদ দিয়েছি। কেন? কারণ হচ্ছে কি কারণে আমি ইকবালের নাম বাদ দেওয়ার পেছনে আমি কোন তার মতো এত বড় প্রতিভা। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটিতে যিনি পাঠ্য, এত বড় দার্শনিক, উপমহাদেশের সর্বকালের সবচেয়ে সেরা দার্শনিকের দুজনের একজন মনে করা হয়। একজন রবীন্দ্রনাথ, একজন আল্লামা ইকবাল। তাকে আমরা আমাদের দল থেকে বাদ দিচ্ছি। কি কারণ? যুক্তি নেই। সে তো নাগরিক, জন্ম হয়েছিল ভারতবর্ষে। তার মারাও গেছে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত। তাকে কোন যুক্তিতে বাদ দিছে আমি জানি। তার মতো একটা বড় প্রতিভা বাদ দিছে। এখন বলে যে না, তার সাথে তো শোষণের চিহ্ন আছে। কেমনে তার শোষণের চিহ্ন আছে আমি জানি না। কিন্তু তাকে বাদ দিছি ঠিক আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইংরেজ ১৯০ বছর ধরে আমাদের শোষণ করা ইংরেজ যে ফুলার, জেমস ফুলার, তার নামে ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। অসুবিধা নেই। কার্জনের নামে কার্জন হল আছে, কোনো অসুবিধা নাই। হার্ডিঞ্জ এর নামে হার্ডিঞ্জ ব্রিজ আছে, কোনো অসুবিধা নেই। লর্ড মিন্টোর নামে এই যে মন্ত্রীপাড়ার রাস্তার নাম মিন্টো রোড আছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা শুধু ইকবালে আর জিন্নাতে। আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পিছনে জিন্নার বড় ভূমিকা আছে। আমরা এই সত্যতা তো জানি। শুধু ৫২ ভাষা ওই ভাষা আন্দোলনের ইতিহাসটাকে মনে রেখে একবার উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এই এক বাক্যের জন্য ভিলেন বানায় রাখছে। ওই কথা যখন মোহাম্মদ আলী জিন্নাহ বলে, তখন তার রাজনৈতিক দলের নাম ছিল মুসলিম লীগ। এবং এই কথা যখন জিন্নাহ বলে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও রাজনৈতিক দলের নাম ছিল মুসলিম লীগ। দুজন একই দলের মানুষ ছিল। বঙ্গবন্ধু বা ভাষা আন্দোলনের পক্ষে বলেছিলেন, কিন্তু দুজনের রাজনৈতিক দল সেম ছিল এবং কিন্তু আলাদা দল না।
জিন্নাহ যতদিন বেঁচে ছিলেন সেই দলের সভাপতি ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, বঙ্গবন্ধু সেই দলের কেন্দ্রীয় নেতাদের একজন ছিলেন। একই দলের ২ নেতা। এবং একটা প্রশ্নে তাদের মতবিরোধ ছিল কিন্তু তাদের দল তো একই ছিল। বঙ্গবন্ধু মুসলিম লীগ থেকে বের হয়ে আসছে ১৯৪৯ সালে আ আওয়ামী মুসলিম লীগ গঠন করার পর। সেটাও জিন্নাহ মারা যাওয়ার পরে। জিন্নাহ যতদিন জীবিত ছিলেন বঙ্গবন্ধু এবং জিন্নাহ রাজনৈতিক দল একই ছিল। আমরা কি এটা চিন্তা করে দেখেছি? কখনো দেখিনি। জিন্নাহ আ বা 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 কে বা উম আ উম 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 কে নিয়ে আমাদের এখানকার কবিরা অনেক কবিতা লিখেছে। এই যে এই সুলতানা কামাল যে মানবাধিকার কর্মী, অ্যাডভোকেট সুলতানা কামাল, তার মা সুফিয়া কামাল। সুফিয়া কামালের কত কবিতা আছে এই মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে। আমাদের এই পূর্ব বাংলার কবিরা যে মোহাম্মদ আলী জিন্নাহকে প্রশংসা করে কবিতা লিখছে সেটা নিয়ে তো একটা কবিতার বইই আছে। জিন্নাহকে নিবেদিত কবিতা আমার সংগ্রহেও আছে। সেখানে সবচেয়ে বেশি কবিতা আছে সুফিয়া কামালের। একটা কবিতার শিরোনামই হচ্ছে সিপাহ সালার। হে সিপাহ সালার তুমি এসেছিলে বলে পৃথিবী হেসেছিল। তো আমরা না জেনে ইতিহাসটাকে একটা দুটো ঘটনা দিয়ে পুরো ইতিহাসটাকে নির্মাণ করে ফেলি। আগে পরে দেখি না। এই যে ৪৭ সালে যে ভারত থেকে আমাদের আলাদা হওয়া, এটা যদি আমরা না হইতাম ৭১ সালে আমরা স্বাধীন রাষ্ট্র পাইতাম। এই ৪৭ সালে ভারত থেকে আমরা আলাদা হওয়ার পেছনে তো জিন্নাহর বিপুল ভূমিকা আছে। এটা তো বুঝতে হবে। উর্দু ভাষা সময় ৫২ সালে আমাদের উপরে যে গুলি চালানো হয়েছিল, সেই গুলি চালানোর নির্দেশ কি পাকিস্তানের কেন্দ্রীয় প প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন? সে নির্দেশ দিয়েছিলেন পূর্ব পাকিস্তানের যিনি মুখ্যমন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছিলেন। তিনি কে? খাজানা তিনি হচ্ছে খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিনের বাড়ি ঢাকায়। আমাদের এই অঞ্চলের এক ব্যক্তির নির্দেশে এখানে মানুষ মারা হয়েছিল। পশ্চিম পাকিস্তানের লোকজন এর সাথে তখন কেন্দ্রীয় পাকিস্তানেরও প্রধানমন্ত্রী ছিলেন আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর পূর্ব পাকিস্তানেরও ছিলেন হলো এই খাজা নাজিমুদ্দিন। ২ জনই আমাদের। পশ্চিম পাকিস্তানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পূর্ব পাকিস্তানে খাজা নাজিমুদ্দিন। ২ জনই প্রধানমন্ত্রীও আমাদের, মুখ্যমন্ত্রীও আমাদের। এবং তাদের সময় এই কি বলে এই আ বা খাজা নাজিমুদ্দিনের নির্দেশেই ওই সময় পুলিশেরাই ক্র্যাকডাউন করে। তো আমাদের পূর্ব বাংলার মানুষের নির্দেশে। ইতিহাসটা কি আমরা সেটা জানি? আমাদের এই অঞ্চলের মানুষের নির্দেশেই তো হত্যাকাণ্ডটা হয়। আমরা তারও ওই ৫২ র হত্যাকাণ্ডের ৪ বছর আগে মারা যাওয়া একজন মানুষকে কাঠগড়ায় দাঁড় করায় রাখছে। না জেনে। তো এবং সেটার যদি নির্দেশ দিয়ে থাকে সেটার জন্য যিনি নির্দেশদাতা তিনি দোষী। কিন্তু ভাষার কি দোষ আছে? ভাষা হিসেবে উর্দুর কি দায়? এই যে ভাষাকে ভিলেন বানিয়ে ফেলা, এর চেয়ে স্টুপিডিটি আর কি আছে? এটা শুধু উর্দুর ক্ষেত্রে হয়েছে তা না কিন্তু। এটা কি হিন্দির ক্ষেত্রেও হয় নাই? হ্যাঁ, হয়েছে। আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ মনে করে হিন্দি মানে হচ্ছে হিন্দুদের ভাষা। হিন্দি মানে হচ্ছে হিন্দুদের ভাষা। অনেকেই দেখবেন গ্রাম অঞ্চলে হিন্দি হলে ওটা হিন্দুদের ভাষা এরকম করে ফেলাচ্ছে বা আলেম ওলামাদেরও কারো এরকম মাথার মধ্যে আছে যে এটা হিন্দি মানে হচ্ছে হিন্দু ভাষা। হিন্দি গান শোনা যাবে না কারণ এটা হিন্দুত্ব ব্যাপার। গাধার মতো কথাবার্তা। ভাষার ধর্ম আছে না। ভাষা মুসলিম ভাষা, হিন্দু ভাষা এরকম কিছু আছে কিছু। ভাষা ইস লাইক এ টেকনোলজি। ভাষা একটা হচ্ছে এই প্রযুক্তির মতো। কম্পিউটার যেরকম সেরকম। ভাষা দিয়ে অনেক কাজ করা যায়। কম্পিউটার দিয়ে যেমন অনেক কাজ করা যায়। আপনি কম্পিউটার দিয়ে কোরআন তেলাওয়াতও শুনতে পারেন, গীতা পাঠও শুনতে পারেন, মিয়া খলিফা বা সানি লিওনকেও দেখতে পারেন বা মেয়েরা কি দেখে আমি তা তো জানি। তো বা কি ওই যে কার্ডিসিয়ান একটা আছে না আমেরিকান, তো তাকেও দেখতে পারেন। তো আপনি ইট ডিপেন্ডস জিম কার্ডিসিয়ান মনে হয় নাম মেয়েটার নাকি জানেন। তো এই it ডিপেন্ডস যে আপনি কিভাবে ব্যবহার করছেন। এটা আপনার দায়। আপনার দায় আপনি প্রযুক্তির উপর দিবেন কেন? ভাষা লাইক প্রযুক্তি নাজিল হয়েছে হিব্রু ভাষায়। আমার সুযোগ থাকলে আমি তাওরাত পড়বার জন্য কারণ হিব্রুর সাথে ইহুদিদের কোনো সম্পর্ক নাই। এটা একটা ভাষা, স্রষ্টার সৃষ্টি। সমস্ত ভাষাই স্রষ্টার সৃষ্টি। হিন্দি ভাষা একটা মিষ্টি ভাষা। হিন্দিতে গান শুনতে কি অসুবিধা? তো আমি দোষ দেখি না। আরো মিষ্টি ভাষা হচ্ছে উর্দু। উর্দুর মিষ্টতা পরতে মিষ্টতা। রোমান্সের ভাষা হিসেবে উর্দু উপমহাদেশের সবচেয়ে সেরা ভাষা। এবং এইজন্য আপনাদের বলেছিলাম যে অনেকবার বলেছিলাম যে ভারতের যত সিনেমা দেখবেন হিন্দি সিনেমা কিন্তু গানগুলি সব উর্দু। হামকো হামি সে চুরা লো, দিল মে কাহি তুম ছুপা লো। উর্দুতে বলে জান্নাত। তুহি তো জান্নাত মেরি তুহি মেরা জুনুন মানে হচ্ছে আমার হৃৎপিণ্ডের যে নড়াচড়া। এটা হিন্দিতে ধারকান বলে। উর্দুতে বলে জুনুন। তুহি তো মান্নাত মেরি তুমি হচ্ছ আমার আরাধনা। তুহি রুহ কা সুকুন তুমি হচ্ছে আমার হৃদয়ের প্রশান্তি। সুকুন মানে হচ্ছে প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি। তো
উর্দু আমি বলেছিলাম এই যে শুকরিয়া, মিট্টিয়া গান। শুকরিয়া হিন্দিতে বলে ধন্যবাদ, উর্দুতে বলে শুকরিয়া। শুকরিয়া আছে। তো উর্দু গান, কবিতা অধিকতর আমি রাহাত ইন্দুরীর কথা বলেছিলাম যে এটা ২-১ টা কবিতা কেউ শোনেন নাই মনে হয়। রাহাত ইন্দুরীর কবিতা গত ক্লাসে মনে হয় বলেছিলাম যে তার কবিতা রাহাত ইন্দুরী লিখে YouTube এ সার্চ দিয়ে তার যে শায়ের গুলি আছে, তার যে কাব্যগুলি আছে তিনি আবৃত্তি করছেন। শুনতে খুবই ভালো লাগে। এতজনকে বলেছিলাম, মনে রাখছেন কেউ আমার মনে হয় না। রাহাত ইন্দুরীর কবিতা কেউ শুনেছেন এখন পর্যন্ত এখানে যারা আছেন? শুনেছেন কেউ রাহাত ইন্দুরী? নাকি এটা পরীক্ষা আসবে না? আবরার তাজওয়ার কি রিজন শুনেছেন রাহাত ইন্দুরী? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনেছি স্যার, সেদিনই শুনেছি। বুঝতে পেরেছেন কি তার কবিতা? স্যার সব তো বুঝতে পারিনি, তবে উম, কিছু কিছু বুঝতে পেরেছি এবং খুবই আচ্ছা, ভালো ওনার লেগেছে স্যার। ওনার বলার ভঙ্গিমাটা কি খেয়াল করেছেন? ওনার আবৃত্তির ভঙ্গিমাটা যেভাবে বলেন তিনি, শ্রোতারা যেভাবে জি মুগ্ধ স্যার, হয়ে এমন ভাবে বলেন পুরো শ্রোতার মনোযোগ তার দিকে একদম তিনি আকর্ষণ করে নেন এবং এবং খুবই চমৎকার ভাবে বলেন। জি একেকটা বাক্য বলেন শ্রোতার মধ্যে তখন হুল্লোড় পড়ে যায় সে বাক্যের গভীরতায়। জি আপনারা স্যার, ওই যে দেখেন আপনার হ্যাঁ, যেটা হ্যাঁ, বলেছিলেন আসমাল লায়ে হো, ওটা হ্যাঁ, শুনেছিলাম। তো ওটাও খুবই হ্যাঁ, চমৎকার ভাবে উনি বলেন। হুম, হুম, ওকে। मेरी हुज्रे पे नहीं और कोई रख दो आसमां लाए हो तो ले आओ जमी पर रख दो। আজিজুর শুনেছেন আজিজুর? আসসালামু আলাইকুম। জি স্যার, আমি শুনেছি স্যার। স্যার, আমি হুম, প্রথমে রাহাত ইন্দুরের কথা শুনেছি স্যার, ওই রাবিশ কুমারের প্রাইম টাইম দেখে স্যার। একটা আচ্ছা, ওকে। পুরো হুম, হুম, প্রাইম টাইম পুরোটাই ছিল যেদিন ও মারা যায়, হুম, হুম, সেদিন পুরোটা মানে 30 মিনিটে ওরে নিয়েই কথা বলছে। আমি হুম, হুম, স্যার সেদিন প্রথম শুনছি, এর আগে স্যার জানতাম না। তো ওইখানেও হুম, হুম, স্যার অনেক ছিল ওনার, মানে যে এই আচ্ছা, বলাগুলা, শায়ের কাব্য ছিল। কবিরা গুলা। জি স্যার, আচ্ছা, এগুলা ওকে, বলা। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। কিন্তু আমি দেখেন আমি কেন মাঝে মাঝে আমার কলিজা পুড়ে যায়। সেদিনও ১৩০-৪০ জনের ছিলেন। তাদেরকে উদ্দেশ্যে আমি কত আ মানে অনুনয়ের সুরে বলেছিলাম যে, "না, রাহাত ইন্দুরীকে নিয়ে একটু একটা কবিতা ৫ মিনিট না হয় শুনতেন। আপনার ভালো নাই লাগুক।" ১৩০ জনের উপরে বলেছিলাম। ২ জন মাত্র শুনেছেন। তাইলে এই যে আব্দুল্লাহ আবু সাইদের একটা বই আছে যে, 'নিষ্ফলা মাঠের কৃষক।' মানে এই কৃষক হচ্ছে আ উল্টা স্রোতে অকারণ সাঁতারের মতো। আপনার কত সময়ই তো নষ্ট হয়। মানে আমি বলার পর ৫ মিনিট একটু শুনতেনই না হয়। ধরেন কিছুই হবে না, আপনার কোন কাজেই লাগবে না। তাও তো কৌতূহল নিয়ে নামটা লিখে রেখে পরে একটু খোঁজ নিতেন। যে আচ্ছা কি দেখি না স্যার এত বলল, দেখি না লোকটা কে? কৌতূহল না। আচ্ছা। উম আ ওই আ আ ভারতের যে কপিল শর্মা আছে না? তার শো আছে কমেডি নাইট উইথ কপিল। সেখানে একবার রাহাত ইন্দুরী এসেছিল। আ রাহাত ইন্দুরী ইন কপিল কমেডি শো বা কপিল আ অ অ অ অ কমেডি নাইট উইথ কপিল রাহাত ইন্দুরী লিখে সার্চ দিন। আপনি দেখেন ও তো ১০, ২০, ৩০ মিনিট একটু দেখেন বা ৫ মিনিট একটু দেখেন তো যে আ আপনি এরকম ঘোর লাগা কবিতা নিয়ে এরকম ঘোর লাগা অনুষ্ঠান আপনি জীবনে দেখেছেন কিনা? কেমন? আপনি দেখেন, আপনি শুধু এই MP3 পড়েই জীবন পার করে দিলেন। এর বাইরের জগতের সাথে আপনার পরিচয় ঘটলো না। এই জীবন দিয়ে কি করবেন আপনি? এই তুচ্ছ এই অ্যা ব্যর্থ জীবন দিয়ে, গাইডের জীবন। যাদের আগ্রহ আছে কমেডি নাইট উইথ কপিল তারপরে সাথে রাহাত ইন্দুরী লিখে সার্চ দিয়েন যেখানে ৫ মিনিট আ দেখলেন আরকি। তারপরে ভাল লাগলে পুরোটা দেখতে পারেন। হ্যাঁ, উজ্জ্বল স্যার, আপনি আমি ওই কপিল শর্মার শোতেই দেখেছিলাম। মানে প্রতিটা লাইন বলার পরে মানে দর্শক তো হাততালি দিচ্ছেই। বাহ বাহ, কিয়া বাত হ্যায়, কিয়া বাত হ্যায়। এরকম মানে অনেক সুন্দর আর কি। ঠিক আছে। আমি পরের সপ্তাহে ভুলে যেতে পারি। আপনাদের মধ্যে কৌতূহলী যারা তারা কপিল শর্মার শোতে রাহাত ইন্দুরী একবার এসেছিলেন। আ আ তার সাথে আরেকজন ছিলেন। উনিও আমি পছন্দ করি উনাকে। রাহাত ইন্দুরী বলেছিলেন। তার কবিতাটা বোঝার চেষ্টা করবেন। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন যে এই বাক্যটা কি বলেছে। তো আ উম উম রাহাত ইন্দুরী ইন আ ক কপিল শর্মা শো বা কমেডি নাইট উইথ কপিল এটা দেখতে পারেন আরকি।
মজা লাগবে, আনন্দ, হাসতে হাসতেই তো শোনা যায় আর কি, অনেক হাসির ব্যাপার থাকে বা রোমান্টিক কথাগুলি অনেক স্মরণ করে বলে। যদি আপনার রোমান্স থাকেই আর কি, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ, আপনাদের মাথায় খালি পরীক্ষা আছে আর কিছু না। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হিন্দি উর্দুর মধ্যে এই একটা বিরোধ হয়, সেটার সমাধান হয় এবং ওই সময়ে মুসলিমরা দেখতে পারেন যে একটা ভাষার প্রশ্নে আমাদের হিন্দুদের সাথে বিরোধ হচ্ছে। আমরা বঙ্গভঙ্গ চাইলাম, তারা এটার বিপক্ষে থাকতো। তাহলে এই অবস্থায় কি আমরা আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের কোনো আয়োজন থাকবে না? এবং সে কথা ভেবেই মূলত ১৯০৬ সালের আ উম আ বা আ ই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগের প্রতিষ্ঠার উদ্যোগটা নেয় কে? নবাব সলিমুল্লাহ। আপনি একটু তথ্য আকারে লিখেন যে ১৯০৬ সালের ২৭শে ডিসেম্বর ঢাকার শাহবাগে নবাব সলিমুল্লাহর বাগান বাড়িতে একটা মুসলিম শিক্ষা সম্মেলনের আ অধিবেশন আহ্বান করা হয়। এই শাহবাগ মানে কি? বাগ, বাগ মানে বাগান। মানে জমিদারদের বাগান হচ্ছে শাহবাগ। সেখানে সলিমুল্লাহর বাড়ি ছিল সেখানে। সেই জায়গাটা তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আছে। যাই হোক, এখন রাস্তাঘাটে বোঝাই যায় না যে শাহবাগে এখানে অভিজাতদের একসময় বাগান বাড়ি ছিল। ১৯০৬ সালের ২৭শে ডিসেম্বর ঢাকার শাহবাগে নবাব সলিমুল্লাহর বাগান বাড়িতে একটা উম উম মুসলিম শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে, গোটা ভারত থেকে বাংলায় আসতেছে লোক। তার মানে বোঝা যায় যে আমরা প্রভাবশালী ছিলাম। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৮,০০০ প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করে এবং ৩ দিন অধিবেশন চলে। ২৭ আ উম উম আ আ আ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলে। এবং ৩০ ডিসেম্বর সম্মেলন শেষে সম্মিলিতভাবে নবাব সলিমুল্লাহর সভাপতিত্বে এই নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ১৯০৬ সালের ৩০শে ডিসেম্বর। ১৯০৬ সালের ৩০শে ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় নবাব সলিমুল্লাহর সভাপতিত্বে। এবং এই যে উপমহাদেশে মুসলিমদের চিন্তা বিকাশ, তাদের মধ্যে রাজনৈতিক জাগরণ তৈরি করা, তাদের দাবি-দাওয়া উত্থাপন করা, তাদের যে স্বতন্ত্র নির্বাচনের পরিবেশ তৈরি করা, তারপরে হচ্ছে একটা পরবর্তীতে একটা স্বাধীন রাষ্ট্র নির্মাণ করবার স্বপ্ন তৈরি করা। এগুলি সবগুলির ক্ষেত্রে মুসলিম লীগের বিপুল ভূমিকা ছিল। ফলে মুসলিম লীগ আমাদের উপমহাদেশে আ আ একটা স্বতন্ত্র রাষ্ট্র নির্মাণ, পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ নির্মাণের একদম বলা যেতে পারে যে আ আ বীজ বপন করা হয়েছিল ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এবং এই যে মুসলিম লীগ যখন প্রতিষ্ঠিত হলো, আ উম উম তারপরে মুসলিমরা একটা ঐক্যবদ্ধ চিন্তা নির্মাণ করবার সুযোগ পেল। এদিকে আ উম আ মূলত হিন্দু জনগোষ্ঠী বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন তৈরি করলেন সেটা স্বদেশী আন্দোলন এবং স্বদেশী আন্দোলনে তাদের প্রধান টার্গেট ছিল হচ্ছে ইংরেজেরা। কারণ ২ বাংলাকে ভাগ করে ফেলার পর তারা বুঝলেন যে ইংরেজরা এবং এখানে এই বাংলা ভাগের পিছনে ইংরেজদের যে মুসলিমদের স্বার্থ দেখাই একমাত্র উদ্দেশ্য ছিল তা নয় কিন্তু। তারা চাইলেন তাদের প্রশাসনিক সুবিধা। আরেকটা হচ্ছে যে ইংরেজরা ঠান্ডা মাথায় চাইলেন যে এই ঘটনা নিয়ে মুসলিম এবং হিন্দুদের মধ্যে বিরোধ তৈরি হবে। আর মুসলিম আর হিন্দুদের মধ্যে বিরোধ তৈরি হলে খুব সুবিধায় ওরা নিজেরা মারামারি করে, আমরা আরামে শাসন করবো আরকি। ইংরেজদের এই নীতিকে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল পলিসি, আমরা সবাই জানি। ইংরেজদের এই যে বিরোধীয় নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটার ফলে উম উম আ আ উম উম মুসলিম এবং হিন্দুদের মধ্যে বিদ্বেষ বৃদ্ধি পায় এবং আ হিন্দু জনগোষ্ঠীও বুঝতে থাকে যে ইংরেজরা মূলত আ উম 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 আ উম উম বিরোধ তৈরি করা এবং উপমহাদেশে তাদের শাসনকে আরো পোক্ত করবার জন্য এই বঙ্গভঙ্গটা করেছে। এবং তারা বিপুলভাবে ইংরেজ বিরোধিতা শুরু করে এবং কংগ্রেসও সেই ইংরেজ বিরোধিতায় অংশগ্রহণ করে। স্বদেশী আন্দোলনে কংগ্রেসের অংশগ্রহণ ছিল। আ এবং এই হিন্দু জনগোষ্ঠী বা বিশেষ করে কংগ্রেসের মধ্যে আ ২ ধরনের গ্রুপ ছিল। তাদের ২ পন্থী লোক ছিল। একটা হচ্ছে নরমপন্থী, সফট, আরেকটা ছিল হলো কট্টরপন্থী, চরমপন্থী। এই নরমপন্থী গ্রুপ আর চরমপন্থী গ্রুপ ২ জনেরা ২ তরিকায় ইংরেজ বিরোধী আন্দোলনের সিদ্ধান্ত নেয়। নরমপন্থী গ্রুপের মধ্যে কারা ছিল? যেমন ধরেন মানে তাদের দৃষ্টিভঙ্গিকে যে ইংরেজদের বিরুদ্ধে অসহযোগ করা বা ভদ্রচিত্ত আন্দোলন চালিয়ে যাওয়া। মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে একটা শক্তি নির্মাণ করা এটা। আর চরমপন্থী যারা
তারা চিন্তা করে যে না, ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন লাগবে, এবং স্বদেশী আন্দোলনটা একসময় সশস্ত্র আন্দোলনে পরিণত হয়। ইংরেজদের বিরুদ্ধে মানে লাঠি তোলা, বন্দুক দিয়ে গুলি করা বা বোমা নিক্ষেপ করা সেই আন্দোলনে পরিণত হয়। এবং আমরা সবাই জানি যে এই যে স্বদেশী আন্দোলন যখন সন্ত্রাসী আন্দোলনে অথবা ধরেন মানে এই সহিংস আন্দোলনের রূপ নেয়, তখন অনেক ঘটনা ঘটে। যেমন ১৯০৮ সালে এক ভদ্রলোক, এক তরুণ আরকি, ভদ্রলোক না বলে বলা যায় কিশোরী, ১৮ বছরের এক কিশোর ক্ষুদিরাম। সে ওই সময়ের ইংরেজ ম্যাজিস্ট্রেট এক জায়গা দিয়ে যাচ্ছিল। ভদ্রলোকের নাম কিংসফোর্ড। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড যাচ্ছিল এবং তার গাড়ি লক্ষ্য করে বোমা মারে। কিন্তু মুশকিল হলো, সে বোমা লাগেও গাড়িতে। কিন্তু মুশকিল হলো ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন না। কিংসফোর্ড ছিলেন আরেকটা গাড়িতে। এবং সেই গাড়িতে থাকা, যে গাড়িতে বোমা নিক্ষেপ করা হয়, সেই গাড়িতে থাকা ২ জন আ আ আ মহিলা ছিলেন, ইংরেজ ভদ্রমহিলা, এবং তারা ওই বোমাতে মারা যায়। এবং এই যে এই উম উম ক্ষুদিরাম, আ উম আ তার সাথে তার বন্ধু প্রফুল্ল চাকিও ছিল। এরা, প্রফুল্ল চাকি অবশ্য ইংরেজদের হাতে ধরা পড়ার ভয়ে আগেই আত্মহত্যা করে মারা যায়, এবং পরে ক্ষুদিরামকে গ্রেফতার করা হয়, এবং পরে তার ফাঁসির আদেশ হয়, বিচার হয়, এবং পরে তার ফাঁসির আদেশ হয়। এবং আ আ ১৯০৮ সালেই ক্ষুদিরামের ফাঁসি হয়। ক্ষুদিরামের জন্ম ১৯৮৯ সালে। ১৯০৮ সালে যখন ফাঁসি হয়, তার বয়স ১৮ বছর ৭ মাসের মতো বয়স। ১৮ বছর ৭ মাসের বয়সের এই ছেলেটা ইংরেজদের বিরুদ্ধে আ মানে আ এই যে বিপ্লবী কর্মকাণ্ড, তাদের রাজনৈতিক বিপ্লবী কর্মকাণ্ডের ১ম পুরুষ মনে করা হয় ক্ষুদিরামকে। এবং ক্ষুদিরামকে নিয়ে ওই যে একটা গানও আছে দেখবেন, "একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি, হাসি মরল ফাঁসি, দেখবে ভারতবাসী", এরকম একটা গান আছে। "একবার বিদায় দে মা ঘুরে আসি", শুনেছেন না এরকম গানটা? শুনছেন? তো এই ক্ষুদিরামের ফাঁসি হয় ১৯০৮ সালে। ১৯০৮ সালেই সে বোমা মেরেছিল। তো ফাঁসি যারা দেয় তারা হারিয়ে গেছে। কিন্তু যার ফাঁসি হয়েছে সে এখনো চলছে। ফলে ফাঁসি দিয়ে কাউকে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া খুব কঠিন। যদি সেটা রাজনৈতিক ফাঁসি হয় আরকি। বা আ উম উম আ যদি সেটা অন্যায়ভাবে হয় আরকি। তো ক্ষুদিরামকে কোনো বিচার-আচার, কোনো সাক্ষী-টাক্ষীর ব্যাপার না। ইংরেজ আদালত মানে তারা তাদের মতো করে সাক্ষী-টাক্ষী দিয়ে ফাঁসির আয়োজন করে এবং ফাঁসি দিয়ে ফেলে। উম উম এবং আ উম আ উম ক্ষুদিরামের এই নামটাও বেশ, আ অ অ নামের পেছনে একটা অদ্ভুত ব্যাপার আছে। ক্ষুদিরামের ২ ভাই এর আগে ছোটবেলায় মারা গিয়েছিল। তারপরে জন্ম হয়েছিল ক্ষুদিরাম। তো ওই সময় সামাজিক একটা সংস্কার ছিল, বা কুসংস্কারও বলা যায়, যে পরপর যদি বাচ্চা হয়ে মারা যায়, তো এরপরে বাচ্চা হলে আর নিজের কাছে না রেখে অন্য কাউকে দিয়ে দিতে হয় আরকি। তো ক্ষুদিরামের মাসি আরকি, খালা, আ ওই সামাজিক সংস্কার অনুযায়ী ৩ মুঠো খুদের বিনিময়ে, খুদ মানে হচ্ছে চালের যে ভগ্ন অংশ, এটাকে খুদ বলে। আপনারা খুদ চেনেন কিনা জানি না, অনেকে হয়তো চিনবেন। আমি ছোটবেলায় খুদ দেখেছি। কারণ ছোটবেলায় আমি এই যে কি বলে, মেশিনে ধান ভাঙা অনেক পরে এসছে। আমার শৈশবে আমি ধান ইয়াতে কি বলে, ঢেঁকিতে বাঁধতে দেখেছি। মানে ভাঙতে দেখেছি। ঢেঁকিতে, আপনারা দেখছেন হয়তো ওই যে গুঁড়া-টুরা কুটে এখন। আমি ছোটবেলায় দেখছি যে মা ঢেঁকিতে ধান করতেছে আরকি। কি বলে, ধান থেকে চাল বের করতেছে, এবং ওই সময় এই ঢেঁকিতে ধান বানলে কি হয়? অনেক ধান ভেঙে যায়। সেখান থেকে খুদ হয়। ছোটবেলায় সেই খুদও ভেজে খেয়েছি, সেই ইতিহাস আছে। মানে খুদ ভাজি খাচ্ছি, আমার মনে আছে। হলুদ, কিছুটা বেশি হলুদ দিয়ে হলুদ রঙের খুদ ভাজি খাচ্ছি। আমার এরকম একটু, একটু মনে আছে এরকম স্মৃতি। তো এই যে এই ৩ মুঠ খুদের বিনিময়ে অ্যা উম আ এর এই ক্ষুদিরামের মাসি তার মায়ের কাছ থেকে কিনে নেয় ক্ষুদিরামকে। যে খুদ কিনে নিয়ে আ আ আ খুদের বিনিময়ে কিনে নেওয়া জন্য তার নাম রাখা হয় হচ্ছে ক্ষুদিরাম যাই হোক, এই ক্ষুদিরাম আমাদের উপমহাদেশে খুব অনবদ্য চরিত্র, এবং তাকে ১৯০৮ সালে ফাঁসি দেয়া হয়। তাকে নিয়ে গানের কথা বললাম যে, "একবার বিদায় দে মা ঘুরে আসি।" ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারতে চেয়েছিল তিনি, কিন্তু সে বেঁচে যায়। তো এই যে সহিংস আন্দোলনটা শুরু হয়, পরবর্তীতে এই সহিংস আন্দোলনে আরো উৎসাহিত করেন ওই সময় হিন্দু নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। তিনি বা অরবিন্দ ঘোষ, বা তারও আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি অবশ্য আগেই মারা গেছে ১৮৯৪ সালে। তাদের লেখায়, তাদের বক্তৃতায়, তাদের উৎসাহে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে একটা চরমপন্থী আন্দোলনের প্রতি আগ্রহ হয়। এখন যেমন আমরা তালিবান বা অন্য অনেকের ক্ষেত্রে, আইএস বা অন্যদের ক্ষেত্রে বলা হয় যে চরমপন্থী বা তারা সন্ত্রাসী। ইংরেজরাও এই স্বদেশী আন্দোলনের লোকদেরকে সন্ত্রাসী বলত। এবং কে যে কখন সন্ত্রাসী এটা বলা মুশকিল। একসময় তালিবানদের আমেরিকানরা বলতে হলো মুজাহিদিন। এখন বলে সন্ত্রাসী।
আহ, আহ, উম, উম, আহ, আহ, উম, আহ, ইংরেজরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়াই করতো তখন তাদেরকে সন্ত্রাসী বলতো। 1971 সালে পাকিস্তানিরা বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী বলতো। ভারতীয়রা কাশ্মীরি স্বাধীনতাকামীদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে। তালেবান, আমেরিকা তালেবানদের সন্ত্রাসী বলে। এখন কে সন্ত্রাসী আর কে মুক্তিযোদ্ধা, কে দেশের পক্ষে, সেটা একটা প্রশ্ন বটে। যাই হোক, এই যে বাল গঙ্গাধর তিলক বা অরবিন্দ ঘোষ, তারা ধর্মযুদ্ধে আহ্বান জানায় যে ইংরেজদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করতে হবে। এবং এবং তখন সশস্ত্র আন্দোলন গড়ে ওঠে, এবং শুধু সশস্ত্র আন্দোলন না, একই সাথে বয়কট, ইংরেজ পণ্য বয়কট করা, তারপরে হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া, এরকম ঘটনা ঘটে। এবং আরেকটা ঘটনা, 1908 সালে তো ক্ষুদিরাম মারা যায়। আরেকটা বড় ঘটনা ঘটে 1930 সালে। 1930 সালে একজনের নাম আমরা একটু আগে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম হয়েছে মাস্টারদা সূর্য সেন। এই মাস্টারদা সূর্য সেন 1930 সালে চট্টগ্রাম থেকে কি বলে, চট্টগ্রাম এই যে এই, একটা থানা থেকে এই ই আহ, উম, অস্ত্র লুণ্ঠন করে, এবং লুণ্ঠন করে ইংরেজদের উপরে হামলা চালায়। পরবর্তীতে ইংরেজরা তাকে গ্রেপ্তার করে, এবং 1933 সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি। এই এই ব্যক্তিদের নাম এবং এই সালগুলি গুরুত্বপূর্ণ, তাদের সম্পর্কে বিস্তারিত পড়বেন আর কি। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্র কারাগার লুণ্ঠন করে 1930 সালে প্রিলিতে আসার জন্য দরকারি প্রশ্ন, বা রিটেনেও আপনি যদি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন হয় তখন দেখতে পারেন। মাস্টারদা সূর্য সেন, তাকেও মাস্টারদা সূর্য সেনকেও ইংরেজরা ফাঁসি দেয় সন্ত্রাসী বলে। কেমন? মাস্টারদা সূর্য সেন 1930 সালে চট্টগ্রাম কারাগার, চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠন করে, এবং 1933 সালে তার ফাঁসি হয়। এবং কাছাকাছি সময় 1932 সালে আরেকটা ঘটনা ঘটে, আরেকজনের নাম শুনে থাকবেন, প্রীতিলতা ওয়েদেদার। এই পরের অংশ নামটা অদ্ভুত, অনেকে প্রীতিলতা ওয়েদার বলে, আসলে তার নাম প্রীতিলতা ওয়েদেদার তার নাম। এই ভদ্র মহিলা এও বিপ্লবী নারী ছিলেন। 1932 সালে চিটাগাং অবস্থিত ইউরোপীয় ক্লাবে আক্রমণ করে, এবং পরবর্তীতে ইংরেজদের হাতে ধরা পড়ে, এবং নিজেই ইংরেজদের হাতে ধরা পড়ার ভয়ে নিজেই সাইনাইড পান করে আত্মহত্যা করেন আর কি। ফলে এই যে আত্মঘাতী বোমা হামলার যে ঘটনাটা আমরা দেখি, আত্মঘাতী বোমা হামলা, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, জঙ্গিবাদ এটা বলে, কিন্তু সেই প্রীতিলতা ওয়েদারও তো এই কাজই করেছেন। তিনি হামলা চালিয়েছেন, পরবর্তীতে সাইনাইড পান করে আত্মহত্যা করেছেন। এই যে ক্ষুদিরামের শিষ্য ছিলেন, তার সাথে আরেকজন ছিলেন প্রফুল্ল চাকি, সেও আত্মহত্যা করে মারা গেছেন। এবং ক্ষুদিরামেরও ফাঁসি হয়েছে, মাস্টারদা সূর্য সেনেরও ফাঁসি হয়েছে। এবং প্রীতিলতা ওয়েদেদার যে চট্টগ্রাম ইউরোপিয়ান দের ক্লাবে হামলা চালিয়েছিলেন, তারপরে সাইনাইড পান করে নিজে আত্মহত্যা করেন, সেই ক্লাবে হামলা চালানোর যুক্তিসঙ্গত কারণও ছিল। সেই ক্লাবের গেটে লেখা ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। এই ক্লাবে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। তো এইটা একজন ভারতীয় হিসেবে তাকে আহত করেছিল, তাকে অপমানিত করেছিল, এবং তিনি মনে করেছিলেন যে এই অপমান মেনে নেওয়া যায়, এবং এটার বিরুদ্ধে তিনি সোচ্চার প্রতিবাদ করেছিলেন। এটার জন্য তাকে জীবনও দিতে হয়েছে। তার মানে ইংরেজরা সেই আন্দোলনটাকে স্তীমিত করবার জন্য এবং ভারতীয়দের অধিকতর স্বায়ত্তশাসন দেবার জন্য ইংরেজ বিরোধী যে বিদ্রোহ, সেটাকে প্রশমিত করবার জন্য একটা আইন করে 1919 সালে। কেমন? এই আইনটার নাম হচ্ছে ভারত শাসন আইন 1919। এটা একটু লিখতে হবে, ভারত শাসন আইন 1919। আচ্ছা, ভারত শাসন আইন 1919। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এই যে 1905 সালের পর থেকে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হলো, স্বদেশী আন্দোলন, পণ্য বয়কট করা আন্দোলন, তাদের ব্রিটিশদের বস্ত্র বয়কট করা আন্দোলন, তাদের উপরে হামলা, এই সময় যারা স্বদেশী আন্দোলন করছিলেন তাদেরকে উৎসাহিত করবার জন্য কিন্তু কবি সাহিত্যিকেরাও বসে থাকেনি, তারা অনেক গান লিখেছে, যে গানগুলি আমরা এখনো শুনি। যে আমাদের যে দেশপ্রেমের যে গানগুলি আছে, তার একটা বড় অংশ লেখা হয়েছিল 20 শতকের শুরুর দিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, এই স্বদেশী আন্দোলনের সময়। যারা স্বদেশী আন্দোলনের কর্মী তাদেরকে উৎসাহিত করবার জন্য লেখা। যেমন রবীন্দ্রনাথ লিখেছিলেন কি কি বলে, এই যে তার খুব আমার প্রিয় গান, খুবই দরদ দিয়ে লেখা,
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই, তোমাতে বিশ্বমায়ের আসন পাতা আচল পাতা। কিংবা ওই সময় ডিএল রায় গান লিখেছিলেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো ওই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে জোরদার করবার জন্য কবি সাহিত্যিকদেরও ভূমিকা ছিল। বা ওই সময় যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তিনি ঠাকুরমার ঝুলি লিখেছিলেন, আমাদের উপমহাদেশের বাচ্চারা যেন বিদেশি কাহিনীতে না ডুবে দেশজ কাহিনীগুলিতে সাথে পরিচয় হয়, সেজন্য দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এই বইটার নাম অনেকবার পরীক্ষায় এসছে, এজন্য জানা উচিত। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি এখনো পাওয়া যায়, দেখবেন বাচ্চাদের অনেক কাল্পনিক ভারতীয় রূপকথার গল্প আর কি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, সেটাও লেখা হয় ওই সময়টাতে। ডিএল রায় ওই সময় গান লিখেন, সত্যেন্দ্রনাথ দত্ত লিখেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন দেশের পক্ষে গান। যেমন এই যে একটা দেশের পক্ষে যে জাগরণ হতে থাকে, ঠিক সেই সময় ইংরেজরা সেটাকে প্রশমিত করবার জন্য একটা আইন করে 1919 সালে, এটা ভারত শাসন আইন নাম। ভারত শাসন আইনে তারা কি করে, প্রথম হচ্ছে যে আমাদের অনেকখানি স্বায়ত্ত শাসন দেয়। প্রথম তারা বলে যে হ্যাঁ, ভারতবর্ষ ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত থাকবে বটে, তবে এখানে যে সরকার কাঠামো তৈরি হবে সেটা দায়িত্বশীল হবে, মানে জনগণের কাছে তার জবাবদিহিতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তাহলে একটা দায়িত্বশীল সরকার ব্যবস্থা, যে সরকার ব্যবস্থা জনগণের কাছে জবাবদিহি করবে। আর 2 নম্বর হচ্ছে তারা বলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, এবং সেখানে উপমহাদেশের এদের প্রতিনিধিত্ব থাকবে। এখানে যারা আছে তারাও অংশগ্রহণ করতে পারবে, ভারতীয়রা। তাহলে একটা আইনসভা প্রতিষ্ঠা করা, প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা করা, ব্রিটিশেরাও থাকবে, ভারতীয় মহাদেশে ওরাও থাকবে। এরপরে কি, সম্প্রদায়গতভাবে আলাদা নির্বাচন করা, যাদের জনসংখ্যা যেরকম আছে, মানে মুসলিমদের জন্য আলাদা কোটা থাকা, হিন্দুদের জন্য আলাদা কোটা থাকা আইন পরিষদে, প্রত্যেকেই তার নিজ নিজ অংশ অনুযায়ী আইনসভায় সদস্য পদ পাবে। এরপরে প্রাদেশিক স্বায়ত্ত শাসন থাকবে, প্রদেশে যে সরকারগুলি গঠিত হবে বিভিন্ন প্রদেশে, সেখানে ভারতীয়রাও থাকবে এবং সেখানে ওই সরকারের স্বায়ত্ত শাসন থাকবে, তারা নিজেদের ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং সব ক্ষেত্রে সরকার পদ্ধতি হবে হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি, জনগণের ভোটে এমপি নির্বাচিত হবে এবং এমপিরাই সরকার গঠন করবে, এখন যেমনটা আছে। এবং এবং আরেকটা কথা হচ্ছে যে আমরা হাই কমিশনার পদটা বলি, এই হাই কমিশনার পদটাও তখন তৈরি হয় ভারতে। ভারত মানে ইন্ডিয়াতে, ব্রিটেনে ইন্ডিয়ান হাই কমিশনারের পদ তৈরি হওয়া। এবং তাহলে কি হবে, ইংল্যান্ডে এই ভারতীয়দের পক্ষে কথা বলার মানুষ তৈরি হওয়া আর কি। ভারতে ব্রিটিশ হাই কমিশনারের পদ তৈরি হওয়া। ভারতে ব্রিটিশ হাই কমিশনারের পদ তৈরি হওয়া, এই সমস্ত কাজ হয়েছে 1919 সালের ভারত শাসন আইনে। এই 1919 সালে ভারত শাসন আইন হয় আর একটা কারণে, সেটা হচ্ছে যে স্বদেশী আন্দোলনের কারণে, বঙ্গভঙ্গের কারণে মুসলিমদের মধ্যে বিরোধ হয়েছিল, এবং এর প্রেক্ষিতে হিন্দুরা স্বদেশী আন্দোলনে গিয়েছিল, মুসলিমরা আলাদা মুসলিম লীগ গঠন করেছিল। ইংরেজরা কিন্তু এই স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে, আমরা জানি, মাত্র 6 বছরের মাথায়। এবং মুসলমানরা তখন খুবই ক্ষুব্ধ হয়েছিল যে ঢাকার রাজধানী থাকছে না, বা আমরা যে একটা প্রদেশ পেয়েছিলাম সেই স্বপ্নটা ভেঙে গেল। তার প্রেক্ষিতে কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু 1912 সালে ঢাকা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ইংরেজরা দেয়, আমরা এটা সবাই জানি। বঙ্গভঙ্গ যখন রদ হলো, মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলো, এবং মুসলমানরা চাইলেও যে ঢাকা একটা বিশ্ববিদ্যালয় হোক, যেন পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী উচ্চতর করার সুযোগ পায়। ইংরেজরা এই প্রস্তাবে রাজি হলো, যদিও ওই সময়ে পশ্চিমবঙ্গের মানুষ এবং হিন্দু নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিপুল বিরোধিতা করেছেন। অথেন্টিক্যালি এই কথাটা সত্য, কিন্তু রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন এরকম একটা কথা ব্যাপকভাবে প্রচলিত আছে। এর সপক্ষে শক্তিশালী কোনো দলিল খুব পাওয়া যায় না, বরং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বিরোধী একটা সভা ডাকা হয়েছিল কলকাতাতে, গড়ের মাঠে। সেখানে রবীন্দ্রনাথ সভাপতি ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ওই প্রোগ্রামে যোগ দেন।
এই মিটিং এর বিরোধিতাও তিনি করেন নাই, কিন্তু পক্ষে তিনি উপস্থিত ছিলেন তার প্রমাণ পাওয়া যায় না। যাই হোক, ফলে রবীন্দ্রনাথের বিষয়টা নিয়ে বিতর্ক আছে, কিন্তু হিন্দু জনগোষ্ঠী এবং মুসলিমদেরও দুই একজন ইন্ডিয়ান কলকাতা যারা এটার বিপুল বিরোধিতা করেছিলেন। এবং এই যে ভারত মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন, এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি প্রবলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন প্রতিষ্ঠার। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার যারা বিরোধিতা করেছেন তাদের তালিকা নিয়ে কারা কারা বিরোধিতা করেছিলেন তা নিয়ে লিখেছেন কিন্তু একজন হিন্দু ভদ্রলোকই, নাম রমেশচন্দ্র মজুমদার। এই উপমহাদেশের খুব নাম করা ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, আমরা সবাই জানি। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যোগ দিয়েছিলেন। তার যে আত্মজীবনী আছে, সেই জীবনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিস্তারিত ইতিহাস আছে। আমি একটা লেখা লিখেছিলাম পাঠশালায় যে ওনার এই আত্মজীবনীটা নিয়ে, এবং বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বর্ষ পূর্তি হচ্ছে, এটা গাল ভরা শুধু বলে লাভ নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা নিয়ে পড়া উচিত। এবং ওনার আত্মজীবনী পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা ফকফকা হয়ে যায়, প্রতিষ্ঠার ইতিহাসটা বোঝা যায় পরিষ্কার ভাবে। ওনার ওই আত্মজীবনীটার নামটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবার মতো আর কি। বইটার নাম হচ্ছে জীবনের স্মৃতি দ্বীপে। এটা একটু নোট রাখেন সবাই, জীবনের স্মৃতি দ্বীপে। এটা লিখেছেন রমেশচন্দ্র মজুমদার, জীবনের স্মৃতি দ্বীপে রমেশচন্দ্র মজুমদার। এবং আমি সবাইকে পরামর্শ দেই যে এই জীবনের স্মৃতি দ্বীপ এটা পড়বার জন্য। এটা আমি আমি মনে করি যে যেমন ঋণং প্রীতং ঘৃতং পিবে, ঋণ করে হলেও ঘি খাও। আমি বলি ঋণ করে হলে দুটো কাজ করো, একটা হলো বই কেনো, আর একটা হচ্ছে বেড়া। তো ঋণ করে হলেও বই কেনেন। ছাত্র জীবনে সারা জীবন ঋণ করে বই কিনছি। এটা বইমেলা হলে পকেট ভরে টাকা নিয়ে যাই, তারপরেও কেনা হয় না, মানে শেষ হয়। তখন মানে এগুলো বোঝানোর জন্য বলতেছি না, আমাকে বোঝানোর জন্য না, এটা বাস্তবতা বলছে। আপনাদের অভ্যেসটা গড়ে উঠুক, কোনো জিনিস কিনে নিন না, কোনো দরকার নাই জীবন, বই কেনেন শুধু, আর কিছু কিনে কি করবেন? পকেট ভরে টাকা নিয়ে যায়। গত 10 বইমেলা খুব কমই হয়েছে যে 50,000 টাকার কম নিয়ে গেছে, তারপরেও আরো 5-10,000 টাকা ধার করে দাও ভাই, কিনি, পরের মাসে দিয়ে দিব না টাকা, তাই না? আমি যখন বইমেলায় বই কিনি, আমার সাথে 5-7 জন থাকে, তারা শুধু বই বহন করতে হয়, তাদের টাকার সময় এক জায়গায় রাখি, 2-3 বস্তা হয়ে যায়, বইমেলার পর মেলার শেষের দিকে নিয়ে আসতে থাকি। বা এরপরের বইমেলা আমরা সবাই একসাথে যাবো না, বেছে বেছে সব বই, গুরুত্বপূর্ণ সব বইগুলি কিনবো, এবং বই কোনগুলি কিনবো সেটাও বুঝতে হয়। তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, এইসব কিনে লাভ নাই। কালো কালো হিমু, হলুদ র‍্যাপ, এসব কিনে লাভ নেই। ক্লাস বই কিনতে হয়। এরকম একটা ক্লাস বই হচ্ছে জীবনের স্মৃতি দ্বীপে, বইটার নাম লিখেন জীবনের স্মৃতি দ্বীপে। জীবনের স্মৃতি দ্বীপে এটা লিখছেন রমেশচন্দ্র মজুমদার। উনি গুরুত্বপূর্ণ মানুষ, উপমহাদেশের খুব উঁচু মানের ইতিহাসবিদদের মধ্যে একজন। উনি বাংলার ইতিহাস শিরোনামে 4 খণ্ডের ওনার ভলিউম বই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার নামে তো একটা বড় জায়গায় আছে না, আর.সি. মজুমদার হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর.সি. মজুমদার মানে হচ্ছে রমেশচন্দ্র মজুমদার, তার লেখা জীবনের স্মৃতি দ্বীপে। ওটা পড়লেও আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় কি কি ঘটনা হয়েছিল, এবং আমরা খুব দুঃখজনক ভাবে দেখি যে কলকাতার খুব সুনামধন্য শিক্ষিত মানুষেরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে। আরে ভাই, তোমাদের এখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে 1757 সালে, আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় তার 50-60 বছর পরে হচ্ছে, হোক না। বিশ্ববিদ্যালয় হলে ক্ষতিটা কি? না, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা। তোমরা পূর্ব বাংলার মানুষ চাষা, তোমরা কাজ করবা কৃষি, বিশ্ববিদ্যালয় দিয়ে তোমাদের কি হবে? কত বড় দুঃখজনক কথা, হৃদয়টা কত ক্ষুদ্রতা। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছেন সেটা হচ্ছে যে সম্প্রদায়গত বিদ্বেষ এটা আমাদের এখানেও আছে, এটা থাকা উচিত না। হিন্দু মুসলিম সব ভাই ভাই, সবাইকে নিয়ে এগোনো চাই, সবাইকে নিয়ে হৃদয়ের মধ্যে সবাইকে ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু উপমহাদেশ পিছিয়ে আছে ধর্মভিত্তিক বিদ্বেষের কারণে। এই জন্য ভারতের সবচেয়ে বেশি জাতীয় বাজেট শিক্ষা বা স্বাস্থ্যের পেছনে না, করোনায় মারা যাচ্ছে কিন্তু বোমা কিনতেছে। পাকিস্তানেরও তাই। পাকিস্তানের সবচেয়ে বেশি খরচ শিক্ষা বা স্বাস্থ্যে না, সবচেয়ে বেশি খরচ হচ্ছে কি বলে বোমা বানানোর কাজে, তাই না? পাকিস্তান, ভারত ভারত সামরিক শক্তিতে পৃথিবীর সেরা 5টার একটা, শিক্ষায় 30টার মধ্যে নাই, স্বাস্থ্যতে 50টার মধ্যে নাই, 100টার মধ্যে নাই, কিন্তু সামরিক শক্তিতে 5এর মধ্যে। পাকিস্তান ভারতের চেয়ে 6 ভাগের 1 ভাগ রাষ্ট্র, ছোট রাষ্ট্র, কিন্তু সামরিক শক্তিতে পৃথিবীতে 10ম, তুরস্কের চেয়ে উপরে পাকিস্তান সামরিক শক্তিতে।
শিক্ষায় 50-এর মধ্যে, 30-40-এর মধ্যে নাই। স্বাস্থ্যতে 60-70-80-র মধ্যে নাই, কিন্তু সামরিক শক্তিতে 10ম। তো তার মানে এটা কেন হয়েছে? বিদ্বেষ। ভারত পাকিস্তানের সাথে বিদ্বেষের মূল ভিত্তিভূমি কি? ধর্ম। হিন্দুদের প্রতি মুসলিমদের ঘৃণা, মুসলমানদের প্রতি হিন্দুদের ঘৃণা। কি কারণে ভাই? মুসলিমদের মধ্যে দরদি মানুষ নাই? হিন্দুদের মধ্যে দরদি মানুষ নাই? ঘৃণা ঘৃণা বাড়ায়। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে একটা ইংরেজরা এই দাবিটা মেনে নেয় এবং 1912 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য একটা কমিটি গঠন করা হয়, নাথান কমিটি। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নাথান কমিটি গঠিত হয় 1912 সালে। এবং সেই কমিটির সুপারিশের ভিত্তিতে 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটা আইন হয়। আইনটার নাম ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট 1920। এটা আমাদের এই অঞ্চলের প্রথম বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন প্রতিষ্ঠিত হয় 1920 সালে এবং তার পরের বছর 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ওই আইন অনুসারে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন প্রতিষ্ঠিত হয় 1920-এ এবং তার আলোকে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। যাই হোক, এটা একটা ঘটনা। তাহলে বঙ্গভঙ্গ হলো 1905-এ, 1911 সালে বঙ্গভঙ্গ রদ, 1912 সালে নাথান কমিটি হলো, 1920 সালে ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এর মধ্যে 1919 সালে ভারত শাসন আইন হওয়া। তার আগে একটু বলি, ভারত শাসন আইনটা ইংরেজরা করলো কেন? উপমহাদেশের অনেক জায়গাতে স্বায়ত্তশাসন দিল, একটা হাই কমিশনার পদ ভারতের পক্ষ থেকে ইংল্যান্ডে হবে সেটা তৈরি করলো, সংসদীয় সরকার ব্যবস্থা চালু করলো। এই যে এতগুলি কাজ তারা করলো কেন? বাধ্য হয়ে। কেন? মুসলিম হিন্দুর মধ্যে একটা ঐক্য হয়েছিল 1916 সালে, যে ইংরেজরা আমাদের কমন শত্রু, নিজেরা মারামারি করে লাভ নাই, ইংরেজরা আমাদের বিদেশ থেকে আসা কমন শত্রু, তাদের বিরুদ্ধে চলো আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি। এই লক্ষ্যে মুসলিম এবং হিন্দুরা মিলে একটা চুক্তি করেছিল ভারতের উত্তরপ্রদেশের একটা শহর লখনৌতে 1916 সালে। এটার নাম লখনৌ চুক্তি। এটা একটু লিখেন, লখনৌ চুক্তি, ব্র্যাকেটে লেখেন 1916। লখনৌ চুক্তি 1916। আচ্ছা, আপনাদের এতে চ্যাট গ্রুপে গিয়ে দেখলাম কে দিয়েছেন আমি দেখিনি, শুধু দেখলাম যে রাহাত ইন্দুরির ওই যে কমেডি নাইট উইথ কপিল এটা দেওয়া হয়েছে লিঙ্ক, একটু দেখেন না। বা ওখানে প্রাসঙ্গিক যা বলেছে দুই একটা গান টান মুভি টুভি কি দেওয়া হয়েছে, খোঁজ খবর নিয়েন। খালি এই হলে তো হয় না, শুধু মুখস্থ কিছু করলে হয় না, কৌতূহলী হইতে হয়। পৃথিবীতে ট্যালেন্টেড কারা? যারা কৌতূহলী, খুঁজে খুঁজে দেখে, ঘুরে ঘুরে দেখে তারা। মানে অমূল্য রত্ন পেতে হলে তো ঘুরে ঘুরে দেখতে হবে ডিয়ার। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, লখনৌ চুক্তি হয়েছে 1916 সালে, এবং সেই চুক্তিতে মুসলিম হিন্দুদের বিরোধ কমিয়ে আনার চেষ্টা করা। 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয় তখন মুসলমানরা খুবই ক্ষুব্ধ হয় যে হিন্দুরা আমাদের বঙ্গভঙ্গ বিরোধী, আবার হিন্দুরাও মুসলিমদের বিরোধী তখন থাকে। এইটাকে কমিয়ে আনার জন্য এই চুক্তিটা হয় এবং 1916 সালের 23শে ডিসেম্বর লখনৌতে কংগ্রেসের সম্মেলন হয় এবং 30শে ডিসেম্বর মুসলিম লীগের সম্মেলন হয়। হিন্দুদের প্রধান সংগঠন কংগ্রেস এবং মুসলিমদের প্রধান সংগঠন মুসলিম লীগ, এবং উভয় সম্মেলনেই হিন্দুদের সম্মেলন যেটা কংগ্রেস হয় সেখানে মুসলিম প্রতিনিধি যায়, মুসলিম লীগের সম্মেলনে হিন্দু প্রতিনিধিরা আসে এবং পরস্পরের মধ্যে আলোচনার একটা পরিবেশ তৈরি করে 1916 সালে তারা যৌথ অধিবেশন করে লখনৌ চুক্তি স্বাক্ষর করে। এবং সেই লখনৌ চুক্তিতে কতগুলি কথা তারা গুরুত্বপূর্ণ ভাবে উল্লেখ করে। 1 নাম্বার হচ্ছে যে তারা বলে যে এখন থেকে ভারতে পূর্ণ স্বায়ত্তশাসন, পূর্ণ স্বরাজ, মানে নিজেদের রাজ প্রতিষ্ঠার জন্য হিন্দু এবং মুসলমানেরা একসাথে কাজ করবে। এটা প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে কেন্দ্রীয় যে আইনসভা হবে, একটা আইনসভা হবে, সেখানে মোট সদস্য থাকবে 150 জন। 150 জন এমপি থাকবেন, তার মধ্যে 4/5 জনগণের ভোটে নির্বাচিত হবে এবং 1/5 হবে হচ্ছে সিলেক্টেড। এবং এই যে যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের 3 ভাগের 2 ভাগ হবে হিন্দু এবং 1 ভাগ হবে মুসলমান। এবং প্রত্যেক প্রদেশে, বড় প্রদেশ হলে একটা 125 আসন বিশিষ্ট একটা পার্লামেন্ট হবে, ছোট প্রদেশ হলে 50 থেকে 75 সদস্যের পার্লামেন্ট হবে। এবং গভর্নর জেনারেল, ইংরেজ গভর্নর জেনারেলের অধীনে যে শাসক গোষ্ঠী থাকে, পরিষদ থাকে, সেখানে কমপক্ষে অর্ধেক ভারতীয় থাকতে হবে। এবং একই সাথে
সেনাবাহিনীতে ভারতীয়দের অধিকারে নিয়োগ দিতে হবে। এটা ভারতীয় মানে ভারতীয় হিন্দু মুসলমান মিলেই, ইংরেজদের না, ভারতীয়দের নিয়োগ দিতে হবে। এই সিদ্ধান্তটা হয় কি বলে ওই এতে কি এই এই লখনৌ চুক্তিতে। লখনৌ চুক্তি 1916 সালে, এটা মাথায় রাখেন আর কি। এবং এটা মুসলিম ও হিন্দুদের একটা ঐক্যের প্রতীক আর কি, এবং তারা যৌথভাবে ইংরেজ বিরোধী অবস্থান নেয়। এবং তার প্রেক্ষিতে কিন্তু 1919 সালে ইংরেজরা ইটা করে, কি বলে এই যে ভারত শাসন আইনে সেখানে তারা স্বায়ত্ত শাসনের কথা বলে, আরো অনেক সুযোগ সুবিধা দেয়। এবং এখানে একটা কথা বলা প্রয়োজন যে 1919 সালেই কিন্তু ইংরেজরা এই আইন করার আগে একটা বড় অন্যায় করেছিল। সেটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগে গুলি করে অনেক মানুষকে হত্যা করেছিল তারা। এবং ধারণা করা হয় যে প্রায় 300-এর উপরে মানুষকে তারা হত্যা করেছিল, এবং প্রায় 1200 মানুষের মতো আহত হয়েছিল। আপনারা জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের কথা শুনে থাকবেন। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড, ধারণা করা হয় সেখানে প্রায় 379 জনকে হত্যা করা হয়েছিল এবং 1200 জন আহত হয়েছিল। এটা 1919 সালে হয়েছিল। এবং সেই ঘটনার প্রেক্ষিতে রবীন্দ্রনাথ নাইট উপাধি বর্জন করার ঘোষণা দিয়েছিলেন। বর্জন করা যায় না ওভাবে, কিন্তু উনি ঘোষণা দিয়েছিলেন যে আমি আর নাইট উপাধি ব্যবহার করব না। তো রবীন্দ্রনাথ নাইট উপাধি বর্জন করার ঘোষণা দেয় 1919 সালেই এই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে। এবং যদিও আমরা যেটা আমাদের দেশে পড়ানো হয় গাইডগুলিতে যে রবীন্দ্রনাথ নোবেল কি নাইট উপাধি বর্জন করেন কবে, বললেই বর্জন করা যায় না। কিন্তু এটা আরেকটা বই আছে, আমি এই বইটা পড়া রিকমেন্ড করি। ইতিহাসের অনেক জটিল জিনিস খুব সরল করে বলা আছে। অনেক আমরা যা জানি আর আসল ঘটনা যে আলাদা, এরকম বহুত ইতিহাসের গভীরতম তথ্যগুলি সরল করে লিখেছেন এবং সঠিক তথ্যগুলি লিখেছেন পিনাকি ভট্টাচার্য। বইটার নাম হচ্ছে কি ইতিহাসের ধুলোকালি। ইতিহাসের ধুলোকালি। হ্যাঁ, আসাদুজ্জামান। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ইয়েতে পড়ছিলাম যে উনি যেটা ওই যে নাইট উপাধি এটা করতে চাইছিলেন, কিন্তু ওটা আরো অন্য একটা কারণে স্যার। কি সেটা? এটা হলো, সেটা আমার মনে নেই স্যার, তবে অন্য আর একটা কারণ ছিল নাকি। ঠিক আছে, আপনি মনে করেন বা জানেন তখন পরে আমাদেরকে জানায়, কেমন? ধারণা মানে আগে পুরো বিষয়টাকে খোঁজ নিবেন, তারপরে সুবিধা হয়। তো যে বইটার কথা বললাম সে বইটা হচ্ছে হইলো যে ইতিহাসের ধুলোকালি। আমি অনেকদিন ধরে রিকমেন্ড করছি, যদিও মাঝে মাঝে মানে হতাশ হতে চাই না, কিন্তু আপনাদের রিকমেন্ড করলে 100 জনকে একটা কিছু পড়তে বললে 2 জন পড়েন, বাকি 98 জন পড়েন না, তাহলে কি হয়? এটা বলেই বা কি, সব ক্লাস নিয়েই বা কি হয়? আপনাদের যে ক্লাস 2 মাসে শেষ করা যায় সেটা 4 মাসে আমরা অর্ধেক করতেছি কেবল, বা অর্ধেকও না, বা 5 মাসে। এটার জন্য আপনাদের আলাদা করে কোনো ফিস দিতে হচ্ছে না। এটার পেছনে কারণ হচ্ছে আপনাদেরকে অনেক জানানোর ইচ্ছা, আপনাদের তৈরি করার ইচ্ছা, আর আপনাদের নিজেদের সেটার ব্যাপারে ইচ্ছা থাকবে না। শুধু এসে শুনবেন যে হ্যাঁ আমি একটা কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছি, অথবা আমার এই ক্লাসটা করা উচিত, কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে এই কারণে। আপনার কোর্স ফির কথা তো ভাবছি না, আমরা ভাবছি আপনাকে তৈরি করার কথা। সেটার জন্য আপনাকে নিজেকে কত কৌতূহলী হইতে হবে, কত দিক খোঁজ খবর নিতে হবে। এই বইটা পড়ে ফেলবেন, ইতিহাসের ধুলোকালি। 100-200 টাকা লাগবে, কিনে ফেলবেন। ইতিহাসের ধুলোকালি ভট্টাচার্যের লেখা, পিনাকি ভট্টাচার্যের। তার উপমহাদেশের ইতিহাস নিয়ে আর একটা বই আছে, সোনার বাংলা রূপালী কথা। এটা পড়ে পড়ে নাকি ইতিহাসের ধুলোকালিটা পড়ে ফেলে। আচ্ছা, তো এইটা একটা ব্যাপার হচ্ছে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো, সেটার কারণে নাইট উপাধি দিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে যে জনমত চলে গেছে এটা বুঝতে পেরে 1919 সালে ভারত শাসন আইনে কিছু সুযোগ সুবিধা দিল। হাই কমিশনের পদ তৈরি করলো, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো এবং 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সাল থেকে 1917 সাল, তখন একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে ভারতীয় মুসলমানরা কাদেরকে সমর্থন করবে? এরা তো ইংরেজদের অধীনে আছে। এদিকে তাদের যে খেলাফত, তারা আবার জার্মানির পক্ষে কাজ করতেছে ইংরেজদের বিরুদ্ধে, আর আমরা আছি ইংরেজদের অধীনে। তখন আমরা দ্বিধায় পড়ে গেলাম যে আমরা কি ইংরেজদের অধীনে থাকবো না বিপক্ষে থাকবো। তখন ইংরেজরা বললো যে হ্যাঁ আমাদের পক্ষে থাকো,
আমরা তুরস্ককে পরাজিত করব হলো রাজনৈতিকভাবে, কিন্তু তাদের খেলাফতকে আমরা ক্ষতিগ্রস্ত হইতে দিব না। এবং মুসলিমরা এই কথা বিশ্বাস করে ইংরেজদেরকে সমর্থন দিল, এবং সেই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করলো, তুরস্ক পরাজিত হলো। ইংরেজরা এই উপমহাদেশের মুসলিমদেরকে প্রদত্ত কথাকে লঙ্ঘন করে তারা সেই তুরস্কের খেলাফতকে ভেঙে দিল, এবং তুরস্ককে অনেকগুলি ভাগে বিভক্ত করে ব্রিটেন এবং ফ্রান্স, ইটালি এরা ভাগাভাগি করে নিল। তখন এই অঞ্চলের মুসলমানরা ক্ষুব্ধ হতো, এবং তুরস্ককে তারা মনে করতো যে মুসলিম মানে একটা কমন খেলাফতের অধীনে সারা মুসলিম বিশ্ব থাকবে, এবং সেই মুসলিমদের খেলাফতের কেন্দ্র হলো টার্কি, কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন, ইস্তাম্বুল। সেখান থেকে সারা মুসলিম বিশ্ব শাসন করছে, এরকম একটা অনুভূতি মুসলিমদের মধ্যে ছিল যে সারা মুসলিম উম্মাহ বলা হয়, সারা মুসলিম একই ছাতার অধীনে। সেই উপলব্ধি থেকে তারা মনে করছিল যে তাদের খেলাফতের প্রতীক হচ্ছে তুরস্ক, এবং সেদিন খেলাফত যখন ভেঙে দেয় ইংরেজেরা, তার বিরুদ্ধে এখানে তুরস্কের খেলাফত প্রতিষ্ঠার জন্য এখানে আন্দোলন শুরু হয় 1919 সালে, এবং 1920 সাল থেকে জোরদার হয়, 1919 থেকে 1924 সাল পর্যন্ত খেলাফত আন্দোলন হয়। এবং এটা মুসলিমদের আন্দোলন হলেও মহাত্মা গান্ধীর নেতৃত্বে হিন্দুদেরও একটা বড় অংশ সেই আন্দোলনে যোগ দেয়। তাহলে একটু লিখেন, খেলাফত আন্দোলন 1919 থেকে 1924। খেলাফত আন্দোলন 1919 থেকে 1924। শোনেন, অনেক ইচ্ছে থেকে ক্লাস নেই, আপনাদের যদি আগ্রহ আন্তরিকতা না দেখে ক্লাস এগুলি সব বাদ দিয়ে ফেলে, তখন মন খারাপ করে লাভ হবে না কিছু। কাজ যেগুলি দিয়ে এগুলি করবেন, নিজেরা একটু পড়াশোনা করবেন। খেলাফত আন্দোলন হয় 1919 থেকে 1924 তুরস্কের খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, এবং তখন কিন্তু মহাত্মা গান্ধীও এই আন্দোলনে অংশগ্রহণ করে। এবং খুব অবাক ব্যাপার হচ্ছে, শরৎচন্দ্র এই আন্দোলনের বিরুদ্ধে ছিল। মহাত্মা গান্ধী যেন মুসলিমদের আন্দোলনে অংশগ্রহণ না করে, সেটার জন্য শরৎচন্দ্র একটা প্রবন্ধও লিখেছিলেন। এবং প্রফেসর আব্দুল রাজ্জাক বলছে যে মানে এটা একটা প্রভোকেটিভ প্রবন্ধ, এটা একটা মানে বিদ্বেষপূর্ণ প্রবন্ধ আর কি। যাই হোক, তো খেলাফত আন্দোলন চলতে থাকে। এর মধ্যে খেলাফত আন্দোলন চলার পাশাপাশি মহাত্মা গান্ধীর নেতৃত্বে আর একটা আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে শুরু হয়, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। এটাও একটু লিখেন, অসহযোগ আন্দোলন। এটা হয় 1920 থেকে 1922 সাল পর্যন্ত। অসহযোগ আন্দোলন, এই আন্দোলন আসে পরীক্ষায়। অসহযোগ আন্দোলনটা কি? মহাত্মা গান্ধী বলে যে আমরা ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করব না, কিন্তু তাদের সহযোগিতাও করব না, এবং তাদের সবকিছু বর্জন করব। এবং সেই ধারাবাহিকতায় সরকারি চাকরি বাকরি, ইংরেজদের কোনো অফিস আদালতে আমরা যাব না, আমরা ইংরেজদের কোনো চাকরিও নিব না, তাদের কোনো অফিসেও যাব না, তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও যাব না, তাদের আদালতেও যাব না, তাদের আইনসভায় নির্বাচনও করব না, তাদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না, এবং আমরা নিজেরা চরকা বানাবো, যে চরকায় সুতা কেটে কেটে নিজেরা নিজেদের কাপড় বানাবো। এরকম একটা আন্দোলন গড়ে তোলেন। এবং তার এই আন্দোলনের আর একটা নাম ছিল সত্যাগ্রহ। অনেকে নাম শুনে থাকবেন, সত্যাগ্রহ। সত্যাগ্রহ কথাটা এসছে হচ্ছে সত্য যোগ আগ্রহ, মানে সত্যের প্রতি আগ্রহ থেকে আর কি, যে আমরা অহিংসভাবে আমরা বর্জন করার মধ্য দিয়ে, অস্ত্র হাতে তুলে নিয়ে নয়, অভিমানে বর্জন করার মধ্য দিয়ে, অনশন করার মধ্য দিয়ে, গ্রহণ না করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিবাদটা জানাতে থাকি। তো এই অসহযোগ আন্দোলন চলে 1920 থেকে 22 সাল। কিন্তু পরবর্তীতে এটাতেও ইংরেজরা যখন হয় না, ইংরেজরা যখন এটাতেও খুব বেশি তাদেরকে প্রভাবিত করা যায় না, তখন আবার আরো পরবর্তী পদক্ষেপগুলি নেওয়া শুরু হয়। এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এই এই কংগ্রেস থেকেই একটা গোষ্ঠী আলাদা হয়ে ইংরেজদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করবার জন্য একটা দল গঠন করে, সেটার নাম হচ্ছে স্বরাজ দল। উপরে একটু শিরোনাম লিখেন, স্বরাজ দল। স্বরাজ দল যখন 1922 সালে গান্ধী অসহযোগ আন্দোলন থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় সাড়ার অভাবে, তখন স্বরাজ দল গঠন করে কংগ্রেসে তার অনুসারী কর্মীরা স্বরাজ দল গঠন করে। এবং 1923 সালে স্বরাজ দল গঠিত হয় এলাহাবাদে। এলাহাবাদ হচ্ছে উত্তরপ্রদেশে, যে ইয়োগী আদিত্যনাথ যেখানকার মুখ্যমন্ত্রী। 1923 সালে এলাহাবাদে স্বরাজ দল গঠন করে হচ্ছে মতিলাল নেহেরুর বাসায় এটা গঠন করা হয়।
মতিলাল নেহেরুর নেতৃত্বে স্বরাজ দল গঠন করা হয়। 1923 সালে এলাহাবাদে মতিলাল নেহেরুর বাসায় তার নেতৃত্বে স্বরাজ দল গঠন করা হয়। মতিলাল নেহেরুর নেতৃত্বে। এখন প্রশ্ন হতে পারে মতিলাল নেহেরু কে? দেখেন নামেই মিল আছে, নেহেরু নাম মিল আছে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে জওহরলাল নেহেরুর বাবা। এই মতিলাল নেহেরুরই ছেলে হচ্ছে জওহরলাল নেহেরু, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাই না? স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার বাবা হচ্ছে মতিলাল নেহেরু। সেই মতিলাল নেহেরুর নেতৃত্বে স্বরাজ দল গঠন করা হয় এবং তারা মিলে একটা পদক্ষেপ নেয় যে ইংরেজদের বিরুদ্ধে কি বলে শান্তিপূর্ণ আন্দোলনও চলবে, আবার একই সাথে এই আগ্রাসী আন্দোলনও চলবে। ইংরেজদের সমস্ত কার্যক্রম গোটা ভারতবর্ষে অচল করে দেওয়া হবে এবং প্রয়োজন হলে আইন অমান্য, মানে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে আর কি। এবং এই যে স্বরাজ দল ইংরেজদের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ আন্দোলনে যেতে চায়, তখন তারা চিন্তা করে যেটা যদি শুধু হিন্দুরা এককভাবে করি পারবো না, তাহলে এই এবং আমরা ভারতের স্বাধীনতা এককভাবে আনতে পারবো না, কারণ বিপুল জনগোষ্ঠী এখানে মুসলিম। তাহলে ইংরেজদের বিরুদ্ধে যদি আন্দোলন বেগবান করতে চাই, মুসলিমদেরকে এটার সাথে যুক্ত করতে হবে। তো মুসলিমদের সাথে যুক্ত করবার উপায় কি? মুসলিমদের সাথে ঐক্য প্রতিষ্ঠা করা। একটা ঐক্য লখনৌ চুক্তির মাধ্যমে হয়েছিল 1916 সালে, এবং এই স্বরাজ দল গঠন করার পর তারা আরো জোরদার করবার জন্য, হিন্দু মুসলিম ঐক্য জোরদার করবার জন্য আর একটা পদক্ষেপ নেয় মতিলাল নেহেরু, এবং তার সাথে যুক্ত হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মতিলাল নেহেরুরা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং একই সাথে মুসলিম নেতাদের মধ্যে শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারা মিলে একটা চুক্তিতে আসে এবং সেই চুক্তির নাম আমরা সবাই জানি, খুব নাম করা চুক্তি, বেঙ্গল প্যাক্ট। বেঙ্গল প্যাক্ট হয় 1923 সালে, 1923। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বেঙ্গল প্যাক্ট একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির খুব উজ্জ্বল একটা দৃষ্টান্ত হচ্ছে বেঙ্গল প্যাক্ট। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস খুব উদারনৈতিক রাজনীতিবিদ ছিলেন এবং তিনি মনে করেছিলেন, এবং মতিলাল নেহেরুও তাই, জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরুও তাই ছিলেন, এবং তারা মনে করেছিলেন যে এই উপমহাদেশের স্বাধীনতা আগে জরুরি, ইংরেজদের আগে খেদানো জরুরি, তারপরে হিন্দু মুসলিমরা পরস্পরের মধ্যে আপোষে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, হিন্দু মুসলিম নেতৃবৃন্দ বসে যৌক্তিকভাবে তাদের নিজ নিজ সমস্যার সমাধান করতে পারবে। সবচেয়ে বড় শত্রু যে, তাকে উৎখাত করা প্রয়োজন, সেজন্য তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য বেঙ্গল প্যাক্ট করলো। এবং বেঙ্গল প্যাক্টে তারা কতগুলি বিধান করলো। 1 নম্বর বিধান করলো হচ্ছে যে সংসদে যে দলে, মানে যে ধর্মের মানুষেরা যে এলাকায় যারা সংখ্যাগরিষ্ঠ, তারা সেই এলাকায় নির্বাচন করবে এবং তাদের জন্য সেটা বরাদ্দ থাকবে, এবং জনসংখ্যার ভিত্তিতে আসনের সংখ্যা নির্ধারিত হবে। এটা 1। 2 নম্বর হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে তারা জরিপ করে দেখলো যে মুসলিম জনসংখ্যার খুবই কম, মুসলিম জনসংখ্যার খুব কম। সেজন্য তারা বললো যে, যেহেতু মুসলিমরা খুব কম আছে, এই জন্য সরকারি চাকরিতে মুসলিমদের জন্য 55% কোটা থাকবে আর হিন্দুদের জন্য 45। এবং যখন যতদিন পর্যন্ত, কারণ জনসংখ্যাও তাই ছিল পুরো বাংলা, মানে এই বাংলায় আর কি, এবং যতদিন পর্যন্ত না এই 55% পূর্ণ হবে, তার আগ পর্যন্ত এটা 80% করে কোটা থাকবে আর কি। এরপরে বিভিন্ন স্থানীয় শাসনে, লোকাল গভর্নমেন্টের নির্বাচনে যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ, সেখানেই তাদের জন্য সে আসনটা তাদের জন্য বরাদ্দ থাকবে। এবং কোনো ধর্ম সংক্রান্ত বিষয়ে যদি কোনো করা হয়, কোনো ধর্ম সংক্রান্ত বিষয়ে যদি কোনো আইন করা হয়, ওই ধর্মের যারা এমপি আছে, সেই এমপিদের 4 ভাগের 3 ভাগ এমপি সমর্থন না করলে ওই ধর্ম সংক্রান্ত কোনো আইন করা যাবে না। যেমন ধরেন, হিন্দুদের নিয়ে কোনো আইন করা হবে, যদি এরকম সিদ্ধান্ত হয় হিন্দু ধর্ম সংক্রান্ত কোনো আইন, হিন্দু এমপি যারা আছে তাদের 4 ভাগের 3 ভাগ এই আইনটাকে সমর্থন করতে হবে, তাহলে এই আইন করা যাবে আর কি। হিন্দু ধর্মের ব্যক্তিদের সমর্থন ছাড়া কোনো করা যাবে না, তাদের ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো আইন করা যাবে না, বা মুসলিম ধর্মের সমর্থন ছাড়া কোনো আইন করা যাবে না, এমপিদের 3/4 4 ভাগের 3 ভাগের সমর্থন ছাড়া করা যাবে না।
আইন করা যাবে না আরকি। এবং একই সাথে আহ, উম, তারা কতগুলি নিয়ম করে, যেমন ধরেন যে বিভিন্ন জায়গায় গরু জবাইয়ের ক্ষেত্রে মুসলিমরা কোরবানির সময় গরু জবাই করতে পারবে না, এরকম একটা বাধা নিষেধ ছিল, সেটাও তুলে দেওয়া হয় যে না, গরু জবাই করতে পারবে। বা ধরেন গান বাজনার ক্ষেত্রে মসজিদের সামনে গান বাজনা না করার ক্ষেত্রে তাদের একটা দাবি ছিল, সেটা উম, তুলে নেওয়া হয় আর কি, যে মসজিদের সামনে গান বাজনা করার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। এবং একটা কথা বলি, যে উপমহাদেশে গরুর ইস্যুটা একটা বড় ইস্যু সবসময়, এখনো এটা আছে। ভারতে এখনো মব লিঞ্চিং হয়, মব লিঞ্চিং লিখে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে অনেক ব্যক্তিকে মারা হচ্ছে এই কারণে যে সে গরুর মাংস খেয়েছে বা গরুর ব্যবসা করে বলে ধারণা করা হয় সেটা থেকে। তো এটা একটা প্রাণী, কারো কারো কাছে এটা সম্মানিত, নিশ্চয়ই সেটা সম্মান দেখানো উচিত। আবার একই সাথে যার খাওয়ার ক্ষেত্রে বাধা নেই সেক্ষেত্রে তাকেও আইনসম্মত ভাবে বেআইনি ভাবে বাধা দেওয়া সঙ্গত কিনা, এটা একটা প্রশ্ন। এবং এই যে আবুল মনসুর আহমেদের একটা গল্প আছে, মুসলিমদের ব্যঙ্গ করে একটা বই গল্প লিখেছেন হুজুরে কেবলা, এক পীর সাহেবকে মানে খুবই লজ্জা দিয়ে তাদের যে ধর্মকে কেন্দ্র করে যে ব্যবসা আছে সেটা নিয়ে লিখেছেন হুজুরে কেবলা, পড়তে পারেন আবুল মনসুর আহমেদের। আবার এই যে গরু নিয়ে যে রাজনীতি সেটা নিয়েও একটা তার মানে স্যাটায়ার আছে, একটা গল্প আছে, গো দেওতা কা দেশ। মুসলিমদের নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন হুজুরে কেবলা, পড়ে দেখেন। আর একটা হচ্ছে এই যে গরু নিয়ে যে রাজনীতি সেটা নিয়েও একটা ওনার গল্প আছে, গো দেওতা কা দেশ। এই নামগুলিও জানা উচিত, নামগুলি জানতে সুবিধা। আচ্ছা, ওকে, ফাইন। তো এই বেঙ্গল প্যাক্ট পরবর্তীতে আর হয়নি, পরবর্তীতে খুব বেশি দূর যেতে পারেনি আর কি। এবং মুসলিম আহ, হিন্দুদের মধ্যে যে ঐক্যটা সেটা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয় অনেকগুলি কারণ। তার প্রধান কারণগুলির একটা হচ্ছে অনেক চরমপন্থী মুসলিমরা এটার বিরোধিতা করে এবং চরমপন্থী হিন্দুরাও এটার বিরোধিতা করে, এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে ঐক্যের প্রতীক ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, উনি 1925 সালে মারা যান। এবং উনি মারা যাওয়ার পরই কলকাতায় প্রধান নেতা হিসেবে আবির্ভূত হয় শেরেবাংলাকে ফজলুল হক, এবং 1929 সালে তিনি ওখানকার পৌরসভার মেয়র নির্বাচিত হন। তো সেটা পরের প্রসঙ্গ, আমরা পরদিন আলাপ করব। 10টার বেশি বাজে, আপনাদের নিশ্চয়ই দীর্ঘক্ষণে কষ্ট হচ্ছে বা সংখ্যাটাও কমের দিকে। তো আমি আপনাদেরকে একটু বলি যে ইতিহাসটা শুধু শুনলে তো হবে না, আরো খুঁড়ে টুড়ে পড়া উচিত। আমরা আগামী দিনে 1947 দেশভাগ এবং তার পরবর্তী সময়ের ইতিহাসটাই আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ। এবং পাকিস্তান পিরিয়ডে যে হয়েছিল, এই যে 52-এর ভাষা আন্দোলন বা তার আগের পরে রাজনীতি বা দ্বিজাতি তত্ত্বের জিনিসটা কি, দ্বিজাতি তত্ত্বের ব্যাপারটা কিভাবে হলো সেটা আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ। আজকের যে জায়গাগুলি নিয়ে আপনাদের বিস্তারিত পড়তে বলি, তার একটা হচ্ছে বঙ্গভঙ্গ, এটা নিয়ে একটু বিস্তারিত পড়েন। আর একটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা কেন হয়েছিল, কি প্রেক্ষিতে। আর একটা হচ্ছে দেশবন্ধু বেঙ্গল প্যাক্ট করলেই হবে, বেঙ্গল প্যাক্ট। আর একটা হচ্ছে লখনৌ চুক্তি, আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। হ্যাঁ, একটা হচ্ছে বঙ্গভঙ্গ, ভারতীয় কংগ্রেসও পড়তে পারে, ভারতীয় কংগ্রেস, তার সাথে মুসলিম লীগ প্রতিষ্ঠা, মুসলিম লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ও খেলাফত আন্দোলন এবং বেঙ্গল প্যাক্ট। হ্যাঁ, ইমি অনেকদিন পর দেখলাম আপনাকে, কি খবর বলেন? আসসালামু দেখলাম মানে আলাইকুম এখানে স্যার। দেখছি। ওয়ালাইকুম সালাম। আপনি ক্লাস জি করেন স্যার, না আমি কেন? ছিলাম না, কোথায় বাড়িতে ছিলাম ছিলেন? তো। আমার মানে আমার যেখানে বাড়ি ওখানে একেবারে নেট অ্যাক্সেস নাই, এই জন্য ক্লাস করতে পারি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ বল। স্যার, 1946 সালের যে গ্রেট ক্যালকাটা কিলিং, এটা নিয়ে তো মানে আমার একটু আগ্রহ ছিল দেখে আমি নেটে ঘাটাঘাটি করেছিলাম, কিন্তু এটার জন্য কোনো মানে রিডিং ম্যাটেরিয়াল কি সেভাবে আছে স্যার, কোনো অথেন্টিক সোর্স? মেলা বই আছে, অনেক বই। আমরা আগামী ক্লাসের বিষয়বস্তু তো এটা নিয়ে আবার আরেকটা কথা ব্যাপার বলবো। হচ্ছে স্যার, মানে কলকাতা এবং বাংলাদেশ এই দুইটার মানে বক্তব্য পুরো আলাদা, এই জন্য আমি আসলে পুরো পাজলড হয়ে গিয়েছি, মানে নেটে করে একটু খোঁজার চেষ্টা করে। আচ্ছা, ঠিক আছে, আমরা আগামী ক্লাসের বিষয়বস্তু এটা তো তখন বলবো না। শুধু জি কলকাতাতেই স্যার। কিলিং হয়েছে তা না, আমাদের নোয়াখালীতেও হয়েছে ওই এক কাছাকাছি জি সময়, স্যার। 1946 সালের দাঙ্গা দুটো জায়গায় হয়েছিল। ওকে, ফাইন, ঠিক আছে। আগামী ক্লাসের বিষয় এটা, আমরা মানে আগামী ক্লাসের বিষয়ের মধ্যে এটা থাকবে আর কি, ইনশাআল্লাহ বলবো না। জি বুঝতে স্যার, আছেন? আসসালামু আলাইকুম। আশরাফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
স্যার আপনি হচ্ছে গরুর নিয়ে একটা কথা বললেন, মব ব্লিচিং, স্যার ওটা বানানটা কি হবে? মব লিঞ্চিং ইংরেজি বানান যে কি, লিঞ্চিং বানান আপনি বাংলা লিখেন বা ইংরেজি লেখেন, ওরা এমনি চলে আসবে। এই অ্যাপে কি বলে, ওই ইউটিউবে সার্চ দেন না, মব লিঞ্চিং লিখে। জি আচ্ছা, স্যার। আমরা তো সবসময় শুনি, সবসময় ক্লাস শুনি, আপনাদের কাছ থেকে কোনো পারফরমেন্স শুনতে চাই। আপনাদের মধ্যে গান জানেন কে? লিঞ্চিং বানান হচ্ছে LINCHING, LINCHING, লিঞ্চিং। মব লিঞ্চিং লিখে সার্চ দেন, দেখেন মব লিঞ্চিং লেখার সাথে সাথে কত মব লিঞ্চিং আসে। মব লিঞ্চিং ইন ইংলিশ, মব লিঞ্চিং ইন মিনিং, মব লিঞ্চিং ইন বিহার, মব লিঞ্চিং ইন ইন্ডিয়া। আপনি লিখে সার্চ দেন, দেখেন যে কি পরিমাণ আসে, এবং সেখানে ভিডিও আসবে, এবং কি নির্মম ভাবে মারা হচ্ছে। আপনি ওই দৃশ্যটা দেখতে পারবেন, মানে নিজে চোখে বেশিক্ষণ দেখা সম্ভব না। মানে একজন মানুষের মাথায় মানে গুড়িয়ে দেওয়া হচ্ছে বা পিঠে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। সব জায়গায় এটা আছে, সব জায়গায় এটা আছে নির্মমতা। সেই সমস্ত নির্মমতা গুলি নিন্দা জানানো উচিত। আচ্ছা, ওকে, ফাইন, ঠিক আছে, আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমি তো রাহাত ইন্দুরির ভিডিওটা যে একজন আপনাদের চ্যাট গ্রুপে যখন দিয়েছে, এটা একটু দেখে ফেলেন। আমরা সবাই মিলে একসাথে বেড়াতে যাবারও কথা হয়েছে আপনাদের। দিল্লির পরে আমারও প্রস্তাব আপনাদের সাথে এখন দিল্লি হয়ে যায়, তারপরে গরমটাও কমে আসবে, নভেম্বরে হতে পারে সবাই মিলে হই হই রই রই করে ঘুরে আসবো। ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম।